শুভ অপরাহ্ন। ঝাড়গ্রাম রাজ কলেজ আয়োজিত যে ভ্যালু এডেড কোর্সটা চালু হয়েছে পাইথন, তাদের ষষ্ঠ দিন। গত 5 দিন ধরে পাইথনের নানা রকম আসপেক্ট শিখেছি অধ্যাপক কৃষ্ণেন্দু সিনহার তত্ত্বাবধানে। আজকে ষষ্ঠ দিন, আর আমরা কথা না বাড়িয়ে সরাসরি অধ্যাপক সিংহকে অনুরোধ করছি আজকে আজকের লেসনটা শুরু করে দিতে। ওভার টু কৃষ্ণ। ওকে, থ্যাংক ইউ রাহুল স্যার। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, একদম শোনা যাচ্ছে পরিষ্কার। থ্যাংক ইউ। আমরা তাহলে শুরু করে দিচ্ছি আজকের টপিকটা। ওকে, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা তো মোটামুটি পাইথনের বেশ কিছু অ্যাসপেক্ট, বেশ কিছু ফ্যাসেট দেখলাম আর কি, যেগুলো বায়োলজিতে ভীষণভাবে ব্যবহার করা হয়। এইবার আমরা অলমোস্ট কোর্সের শেষের দিকেও চলে এসেছি, আর হয়তো আজকের বাদ দিয়ে আলাদা একটা ক্লাস বাকি আছে, সে একটা প্রোগ্রাম একদিনের মিটিং বাকি আছে। তো এর তার মানে বোঝা যাচ্ছে যে আমরা আশা করি কিছুটা হলেও সরবরাহ হয়েছি আর কি ভাষাটা সম্বন্ধে। এরপরে আমরা যেরকম অভ্যাস করবো আমাদের সেরকম প্রোগ্রেশন হবে আর কি। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করতে চলেছি আর কি, সেটা কিন্তু কোনোভাবেই বিগিনার্স যে কোর্স আর কি পাইথনে, আপনারা বিভিন্ন বিগিনার্স কোর্স আপনারা অনলাইনে পাবেন। ইউটিউবে প্রচুর ফ্রি কোর্স অ্যাভেলেবেল আছে, খুব সুন্দর সুন্দর কোর্স অ্যাভেলেবেল আছে, আমরা সেখান থেকে গিয়ে করবেন। যে কোনো জায়গায় এই টপিকটা, আজকের যে টপিকটা, সেটা আপনারা দেখতে পাবেন না আশা করি। এই টপিকটার নাম আজকে, এটার নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশনস। ওকে, রেগুলার এক্সপ্রেশনসকে বেসিক টপিক হিসেবে ধরা হয় না কোনোভাবেই। এটা ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স টপিক হিসেবেই ধরা হয়। কিন্তু বায়োলজিতে এই বেসিক যে রেগুলার এক্সপ্রেশনের এত বেশি ব্যবহার আছে আর কি। তো যারা বায়োলজি অ্যাসপেক্টে পাইথনকে শিখতে চাইছে, তাদের কাছে রেগুলার এক্সপ্রেশনটা জেনে রাখা ভীষণভাবে জরুরি। তো সেটা না জানলে অনেক জায়গায় সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা বিগিনার কোর্সের মধ্যেও রেগুলার এক্সপ্রেশনস আমরা জানবো, এবং আমরা অবশ্যই রেগুলার এক্সপ্রেশনস একটা অত্যন্ত বড় টপিক। তার মধ্যে থেকে আমরা একেবারে বিগিনারদের জন্য যতটা ঠিক বলে মনে হয়েছে আমরা ততটাই আলোচনা করব, এবং যেটা দিয়ে মোটামুটি আমরা বায়োলজির বেশ কিছু সমস্যাকে অ্যাড্রেস করতে পারবো। তো আমরা তাহলে আজকের টপিক শুরু করছি, দ্যাটস কল রেগুলার এক্সপ্রেশন। এখন রেগুলার এক্সপ্রেশনস কি বেসিক্যালি? এখন রেগুলার এক্সপ্রেশনস হচ্ছে একটা লাইব্রেরি, পাইথনের ক্ষেত্রে একটা লাইব্রেরি রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন যে শুধু পাইথনে ব্যবহার হয় এরকম ব্যাপার নয়। আপনারা পাইথন ছাড়া যত রকম ল্যাঙ্গুয়েজ আছে তার প্রায় অধিকাংশতেই রেগুলার এক্সপ্রেশনস ব্যবহার হয়। এগুলো হচ্ছে একটা সেট অফ রুল। রেগুলার এক্সপ্রেশনকে আমরা বলতে পারি যে সেট অফ রুল, যেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিনট্যাক্সের ধরনটাও প্রায় সমান। সুতরাং যে কোনো একটি ল্যাঙ্গুয়েজের জন্য যদি আমরা রেগুলার এক্সপ্রেশনসের কিছু সিনট্যাক্সে যদি জেনে রাখেন আর কি, তাহলে সেটা পরবর্তীকালে হয়তো আপনারা অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে গেলেন আর কি, সেখানেও একই রকম ভাবে রেগুলার এক্সপ্রেশনকে কাজে লাগানো যায়। তো এবার আমরা আসি প্রথম বিষয়, যে রেগুলার এক্সপ্রেশনসের প্রয়োজনীয়তাটা কি, আমরা কেন এরকম একটা অ্যাডভান্স টপিককে বা ইন্টারমিডিয়েট টপিককে আমরা বেসিক কোর্সের মধ্যে নিয়ে আসছি আর কি। বায়োলজিতে একটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ, দ্যাটস কল্ড প্যাটার্ন ফাইন্ডিং। প্যাটার্ন ফাইন্ডিং মানে কি, আমরা যখনই বায়োলজি রিলেটেড কোনো রকম আমরা কোড করতে যাই আর কি, সেক্ষেত্রে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বিভিন্ন রকম প্যাটার্ন ফাইন্ড করা। কিরকম? যেমন ধরে নিন, আপনি হয়তো কোনো একটা আপনাদের একটা নিউক্লিওটাইড একটা ডিএনএ সিকোয়েন্স হলো সাপোজ, তো সেখান থেকে হয়তো আপনাকে বলা হলো যে মেবি এর মধ্যে হয়তো ট্রান্সক্রিপশন বাইন্ডিং সাইট রয়েছে, তো সেই ট্রান্সক্রিপশন বাইন্ডিং সাইটটাকে হয়তো আপনাকে সেই পুরো সিকোয়েন্সের মধ্যে থেকে খুঁজে বার করতে হবে, হতে পারে। তো আবার ধরে নিন কোনো হয়তো একটা প্রোটিন সিকোয়েন্স এলো, প্রোটিন সিকোয়েন্সের মধ্যে থেকে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের মধ্যে থেকে হয়তো আপনাকে বলা হলো যে কোনো একটা পার্টিকুলার রেগুলেটরি মোটিভ আছে, বা কোনো একটা হয়তো অ্যাক্টিভ সাইট আছে এই প্রোটিনটার, কোনো একটা ডোমেন আছে, যে ডোমেনের সিকোয়েন্সটা আপনাকে খুঁজে বার করতে হবে, একটা নতুন একটা নেইভ
পলিপেপটাইড চেন থেকে আর কি। তো সেটা আমরা মানে ব্যাপারটা যেটা এর থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে বায়োলজিতে আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি বিভিন্ন রকম প্যাটার্ন খুঁজে বার করা। প্যাটার্ন কেন বলছি, কারণ আমরা জানেন যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ডিং সাইট হোক, কোনো একটা রেস্ট্রিকশন এনজাইমের কাটিং সাইট হোক, কোনো একটা একটা প্রোটিনের কোনো অ্যাক্টিভ একটা ডোমেন হোক, সমস্ত কিছুর কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। সুতরাং এই আমরা যখন একটা পার্টিকুলার অ্যাক্টিভ ডোমেন খুঁজে বার করতে চাইছি বা ধরে নিন কোনো একটা ট্রান্সক্রিপশন বাইন্ডিং সাইট খুঁজে বার করতে চাইছি, বেসিক্যালি আমরা একটা প্যাটার্ন খুঁজে বার করার চেষ্টা করছি, আর কিছুই না। তো উই আর অলওয়েজ ইন সার্চ অফ ফিউ প্যাটার্নস ইন বায়োলজি। সুতরাং এই প্যাটার্ন ফাইন্ডিং এর ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত শিখেছি সেই দিয়ে যদি আমরা প্যাটার্ন খুঁজতে চেষ্টা করি, যে আমরা পারবো না হয়তো নয়, তবে সেক্ষেত্রে আমাদের ভীষণ কমপ্লেক্স অ্যালগোরিদম এবং কোড ইউজ করতে হবে আর কি। সেটা অবভিয়াসলি বিগিনারদের ক্ষেত্রে অত্যন্ত সমস্যাজনক হয়ে দাঁড়ায়, এবং যারা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স কোডার রয়েছেন আর কি, তারা সেগুলো ইউজ করেও না, কারণ তাদের অ্যাকচুয়ালি ভেরি মোর ফ্যামিলিয়ার উইথ দ্য রেগুলার এক্সপ্রেশনস। তো রেগুলার এক্সপ্রেশনস যদি আমরা ইউজ করি, আমাদের ক্ষেত্রে এই জাতীয় রিপিটেটিভ প্যাটার্ন কোনো একটা স্ট্রিং থেকে, কোনো একটা স্ট্রিং মানে এক্ষেত্রে তুমি ডিএনএ সিকোয়েন্স বা নিউক্লিওটাইড সিকোয়েন্স, যেটা নিয়ে সাধারণত বায়োলজিতে আমরা কাজ করি আর কি, তো বা ধরে নিন কোনো একটা মাইক্রোঅ্যারে সিকোয়েন্স, তো এই জাতীয় মাইক্রোঅ্যারের একটা ডেটা, তো এই জাতীয় বিভিন্ন রকম ডেটা সেট থেকে, তার স্ট্রিং থেকে আমাদের পক্ষে কোনো একটি নির্দিষ্ট এক্সপ্রেশন খুঁজে বার করা, নির্দিষ্ট সিকোয়েন্সের রিপিটেশন বা সিকোয়েন্সের নির্দিষ্ট একটা প্যাটার্ন খুঁজে বার করা ইজ ভেরি ইজি উইথ দিস রেগুলার এক্সপ্রেশনস। তো অবশ্যই আমি প্রথমে আরেকবার বলে রাখছি যে রেগুলার এক্সপ্রেশনস বলতে একটা হিউজ অ্যামাউন্ট অফ টপিক আর কি। এটা টপিক শুধু বলা ভালো না, এটা একটা হিউজ অ্যামাউন্ট, এটা হিউজ টুল which is used in many kind of languages। সুতরাং আমরা কিন্তু রেগুলার এক্সপ্রেশন অবশ্যই সেসব অত কিছু আমাদের পক্ষে পড়া সম্ভব না, কিন্তু আমরাই বললাম কিছু অন্তত পড়ে রাখবো, যাতে করে আমাদের ক্ষেত্রে মোটামুটি সমস্ত রকম কাজ চালিয়ে নেওয়া সম্ভব হয় বায়োলজিতে বেসিক যে কাজ আছে। এবার আস্তে আস্তে আপনারা রেগুলার এক্সপ্রেশনসকে এক্সপার্টাইজ করতে গেলে আরো ভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং নতুন নতুন রেগুলার এক্সপ্রেশনস আপনারা খুঁজে বার করবেন। তো সেরকম ভাবে প্রোগ্রেস হতে পারে, কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা রেগুলার এক্সপ্রেশনস যেগুলো বেসিক্স, যেগুলো একেবারে বিগিনারদের পক্ষে প্রথম কথা হ্যান্ডেল করাও সোজা, এবং সেগুলো মনে রাখাও মোটামুটি সোজা, কনসেপ্টটা বোঝা সোজা, আমরা সেই রেগুলার এক্সপ্রেশনসের দিকে যাই আর কি। তো রেগুলার এক্সপ্রেশনস যখন আমরা বলছি, একটা পার্টিকুলার টার্ম বলছি, রেগুলার এক্সপ্রেশনসটা আমরা কি করে ব্যবহার করব সেটা একটা বিষয়। তো আমরা যেরকম আমরা পাইথনের ক্ষেত্রে কোনো রকম কিছু একটা হয়তো কোনো একটা ফাংশন ব্যবহার করতে চেয়েছি, সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে হয়তো কল করেছি, বা হয়তো ফাংশন ডিফাইন করেছি তারপরে ফাংশনটাকে কল করেছি, বা কোনো রকম একটা হয়তো আমরা লুপ ইউজ করছি, এগুলো যা পাইথনে ইনবিল্ট ফিচার ছিল তাকে কাজে লাগিয়ে আমরা কাজ করেছি আর কি। এর জন্য আমাদেরকে এখনো পর্যন্ত কোনো রকম মডিউল ইউজ করতে হয়নি আর কি। তো মডিউল, আবার এটাও আমি বলে রাখি যে মডিউলের ইউজ এবং মডিউল সম্পর্কিত যে তথ্য, সেগুলো কিন্তু একেবারে বিগিনার কোর্সের মধ্যে পড়ে না, বা বিগিনারদের একেবারে জানার বিষয়ও নয়। কিন্তু যেহেতু রেগুলার এক্সপ্রেশন আমরা পড়ে নিচ্ছি, যেটা কিনা অবভিয়াসলি বিগিনার টপিক নয়, সুতরাং রেগুলার এক্সপ্রেশন জানতে গেলে মডিউল কল করাটাও আমাদের একটু জেনে নেওয়া দরকার আর কি। না জানলে আমাদের পক্ষে রেগুলার এক্সপ্রেশন ইউজ করা সম্ভব না। তো রেগুলার এক্সপ্রেশন বেসিক্যালি আর কি রেগুলার এক্সপ্রেশন মডিউল হিসেবে পাইথনের মধ্যে ইনবিল্ড করা থাকে আর কি। তো পাইথন আমি আগেও বলেছি যে পাইথন এত বেশি পপুলার, তার কাছে পাইথন হ্যাজ এ হিউজ অ্যামাউন্ট অফ লাইব্রেরি and huge amount of distribution. They have a huge amount of collaborator, and also numerous modules are there which you can use for our different purposes. তো এরকম একটা মডিউল পাইথনের মধ্যে রয়েছে, দ্যাটস কল্ড রেগুলার এক্সপ্রেশনস মডিউল, যেটা সাধারণত যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে তাদের সেটাকে একটা শর্টে বলা হয় রেগেক্স মডিউল। ওকে, REGEX, রেগেক্স মডিউল। তো এই রেগেক্স মডিউলকে যখন আমরা কল করি আর কি, তখন আমরা কলিং করা যে শুধু আমরা রেগেক্স মডিউলের কথা বলছি না, যে কোনো মডিউলকে আমরা যদি পরবর্তীকালে কাজ করতে চাই, সাপোজ বিউটিফুল সুপ হোক বা এই জাতীয় অনেক রকম মডিউল রয়েছে আর কি, যেগুলো আমরা আস্তে আস্তে আমরা যখন আরো অ্যাডভান্স ইয়েতে পড়বেন নিজেরা, তখন আমরা দেখতে পাবেন। তো এই জাতীয় বিভিন্ন মডিউলের মধ্যে মডিউল কল করা একটা নির্দিষ্ট নিয়ম আছে আর কি। তো সেক্ষেত্রে মডিউল থেকে যখন আমরা কিছু ব্যবহার করতে চাই, তো প্রথমে মডিউলটাকে কল করতে হয়। যদি মডিউল কল না করি আমরা, তাহলে আমরা মডিউলের ভেতরে থাকা কোনো কিছুই ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে মডিউল কল করার নিয়ম হচ্ছে কি, ইউ হ্যাভ টু রাইট পার্টিকুলার সিনট্যাক্স দ্যাটস কল্ড ইম্পোর্ট। ওকে, ইম্পোর্ট
and then for regular expressions module I have to write the thing that's called RE. Okay, RE is a regular expression module বা regex module. ওকে, তো আমি যখনই রেগুলার এক্সপ্রেশন সম্পর্কিত কোনো কিছু ব্যবহার করতে চাইবো পাইথনের মধ্যে, তো আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আই হ্যাভ টু ইম্পোর্ট আ পার্টিকুলার মডিউল দ্যাটস কল রেগুলার এক্সপ্রেশন মডিউল। তো আমি সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে আমি প্রথমেই লিখবো ইম্পোর্ট RE, তারপরে আমি রেগুলার এক্সপ্রেশন মডিউলে যা ইচ্ছে করতে পারি। তো এখানে আরেকটা জিনিসও বলে রাখা ভালো, রেগুলার এক্সপ্রেশন নিয়ে যখন আমরা কাজ করতে চাই তখন আমাদেরকে অনেক রকম স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হয় আর কি। ঠিক আছে, আমি একদম প্রথম দিকে কিছু স্পেশাল ক্যারেক্টার নিয়ে আলোচনা করেছিল, যেমন হচ্ছে গিয়ে ব্ল্যাক শেয়ার্স এন, একটা স্পেশাল ক্যারেক্টার নিয়ে আমরা সেটা আলোচনা করেছি, দ্যাটস কল নিউ লাইন ক্যারেক্টার। তো আমরা যদি এই ক্যারেক্টার কোনো একটা স্ট্রিং এ দিই তাহলে ওটা নতুন লাইন তৈরি হয়। তো ঠিক সেরকম আমরা স্পেশাল রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা এই জাতীয় অনেক রকম ক্যারেক্টার ইউজ করি আর কি। তো যেহেতু পাইথনের যে ইনবিল্ট ক্যারেক্টার আছে আর কি, সেগুলোর সঙ্গে যাতে রেগুলার এক্সপ্রেশনের ক্যারেক্টারের যেন মানে ক্ল্যাশ না হয়, সেই জন্য আমরা সবসময় যেটা করি যে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করার আগে সবসময় যে স্ট্রিং এর ওপর আমরা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে চাইছি সেই স্ট্রিংটাকে র স্ট্রিং এ কনভার্ট করে নিতে হয়। ঠিক আছে, র স্ট্রিং কনভার্ট করা একটা পার্টিকুলার টুল আছে পাইথনে। সো তার মাধ্যমে আমরা র স্ট্রিং এ কনভার্ট করে নিতে পারি। র স্ট্রিং হচ্ছে কিছুই নয়, র স্ট্রিং হচ্ছে মানে হচ্ছে কি যে সাপোজ আমি একটা স্ট্রিং এখানে হয়তো লিখছি, সাপোজ a ইজ ইকুয়াল টু, আমি ধরে নিন একটা ডিএনএ সিকোয়েন্সকে লিখছি, সাপোজ ডিএনএ সিকোয়েন্সকে লিখলো। এবার এই সিকোয়েন্সের মধ্যে আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে, এই সিকোয়েন্সটার পরে যদি স্পেশাল ক্যারেক্টার দিই, যদি আমি তারপরে যদি আমি আবারও কিছু লিখতে পারি, তো এটা হয়তো লিখলুম। এবার আমি প্রিন্ট করি ধরে নিই এই জিনিসটাকে, দেখি কি রকম দেখতে লাগবে। প্রিন্ট এ, ফাইন, আমরা একটু প্রিন্ট করে নিই পুরো বিষয়টাকে, করলে এবার দেখি কিরকম লাগে। এটা দেখতে লাগছে, দেখুন দুটো লাইনে ক্যারেক্টারটা চলেছে, কারণ আমরা অবভিয়াসলি এর মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়েছি। স্পেশাল ক্যারেক্টার দেওয়ার ফলে আমাদের নিউ লাইন ক্রিয়েট হয়েছে এই রিজিয়নে। তো এটা আমরা জানি কিভাবে ইউজ করতে হয়। তো আমাদের আবারও বলছি, রেগুলার এক্সপ্রেশনের জন্য আমাদের আরো অনেক রকম এরকম তৈরি করতে হয় আর কি, এরকম স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এই পুরো স্ট্রিংটাকে র স্ট্রিং এ কনভার্ট করি। তার মানে কি, এই ভেতরে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে যেটা কিনা পাইথনের স্পেশাল ক্যারেক্টার, আমরা সেই ক্যারেক্টারটাকে ইগনোর করতে শিখি, দ্যাটস অল। ওকে, ইগনোর করার জন্য কি করি, আমরা এর আগে একটা আর বসিয়ে দিই। দেখুন বসানোর সঙ্গে সঙ্গে পুরো সিস্টেমের কালারটাও চেঞ্জ হয়ে গেল। এটা আমার আইডি থেকে হচ্ছে, আপনাদের ক্ষেত্রে অন্যরকম হতে পারে, যাই সেটা গুরুত্ব বিষয় হচ্ছে কি, আমরা কোনো স্ট্রিং এর ভিতরে থাকা স্পেশাল ক্যারেক্টারকে যদি অগ্রাহ্য করতে চাই, তাহলে তার আগে আমরা একটা জাস্ট আর বসাই, দ্যাটস কল উই আর কনভার্টিং দ্য স্ট্রিং টু আ র স্ট্রিং। এটা যদি করি তারপরে আমরা দেখি কি হচ্ছে। দেখুন এরপরে আমরা যদি প্রিন্ট করি, এরপরে কিন্তু পুরো সিস্টেমটাই প্রিন্ট হচ্ছে, কিন্তু সেক্ষেত্রেই ব্যাকস্ল্যাশ এন এটা কিন্তু আর কোনো স্পেশাল ক্যারেক্টার হিসেবে ট্রিট করছে না পাইথন। ওকে, এটা কিভাবে ট্রিট করছে, এটাকে পার্ট অফ আ স্ট্রিং হিসেবে ট্রিট করছে। সুতরাং এটা একটা স্ট্রিং ক্যারেক্টার হিসেবে ট্রিট করছে এবং এটাকে শুধু প্রিন্ট করে দিচ্ছে, যেটা নর্মালি করার কথা নয় পাইথনের ক্ষেত্রে। তো আমরা যখনই রেগুলার এক্সপ্রেশন ইউজ করব, যে কোনো স্ট্রিংকে আমরা প্রথমে র স্ট্রিং এ কনভার্ট করে নেব। ওকে, বোঝাই যাচ্ছে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। তো we have to convert the string to a raw string. তো মানে we don't have to actually, এটা আমাদের সুবিধার জন্য আমরা করি আর কি, এটা বাধ্যবাধকতা কিছু নেই। কিন্তু যদি কোনো ক্ষেত্রে এই জাতীয় স্পেশাল ক্যারেক্টার তৈরি, কারণ অনেক স্ট্রিং এর ক্ষেত্রে হয়তো স্পেশাল ক্যারেক্টার আসে না, কিন্তু যদি কোনো স্ট্রিং এর ক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টার থাকে তাহলে আমাদের কনফিউশন তৈরি হয় এবং পাইথনের অনেক রকম এরর তৈরি হতে পারে। এইবার স্পেশাল ক্যারেক্টারটা কি, এবং প্যাটার্ন সার্চের ক্ষেত্রে আমরা বারবার বলছি, প্যাটার্ন সার্চের ক্ষেত্রে আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করি। প্যাটার্ন সার্চের কিরকম ভাবে স্পেশাল ক্যারেক্টার ইউজ করি আমরা দেখি। তো আমরা প্যাটার্ন সার্চের ক্ষেত্রে কিভাবে রেগুলার এক্সপ্রেশন আমরা ইউজ করি আমরা দেখি। আমরা প্রথমেই দেখছি যে আরই মডিউলকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। ওকে, এবার আরই মডিউলের আন্ডারে অনেক রকম মেথড আছে, তার মধ্যে একটি মেথড যেটা ভীষণভাবে ব্যবহার করা যায় এবং আমরা সেই মেথডটা নিয়ে আজকে বেশি আলোচনা করবো, দ্যাটস কল সার্চ মেথড। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি আরই মডিউলকে যখন ইম্পোর্ট করে নিয়েছি, আমরা যখন ইউজ করতে চাইবো এই মেথডটাকে আমাদের লিখতে হবে, মডিউলের নামটা প্রথমে লিখতে হয়। যে কোনো মডিউলের মেথড ব্যবহার করার এটাই নিয়ম, প্রথমে মডিউলের নাম লিখতে হয়, দ্যাটস আরই ডট, দেন ইফ ইটস দ্য মেথড অফ দিস মডিউল দেন উই হ্যাভ টু রাইট ডট সার্চ। এক্ষেত্রে সার্চ মেথড, তো সার্চ যেটা কিনা দুটো আর্গুমেন্ট নেয়। কি আর্গুমেন্ট নেয়, প্রথম আর্গুমেন্ট নেয় যে প্যাটার্ন যেটাকে আমি সার্চ করতে চাইছি, আর সেকেন্ড আর্গুমেন্ট নেয় যেটা কিনা স্ট্রিং। ওকে, তাহলে আমরা প্যাটার্ন সার্চ করতে চাইছি, যে প্যাটার্ন সার্চের জন্য আমরা
রেগুলার এক্সপ্রেশন এই মডিউলের মধ্যে থেকে এই সার্চ মেথডটাকে ব্যবহার করছি, কল করব এই মেথডটাকে, এবং এটা কল করার পর এই মেথডের যে আর্গুমেন্ট আছে, এখানে দুটো আর্গুমেন্ট এই মেথডটা নেবে। ওয়ান আর ফার্স্ট আর্গুমেন্ট ইজ কল প্যাটার্ন, যে প্যাটার্নটাকে আমরা সার্চ করতে চাইছি, এবং সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে স্ট্রিং, যে স্ট্রিং এর মধ্যে আমরা প্যাটার্নটাকে সার্চ করতে চাইছি। ওকে, সাধারণত এর আউটপুট ট্রু এবং ফলসে আসে। আগে দিন যেরকম আমরা পড়েছি বুলিয়ান আউটপুট, তো এটাও ঠিক তাই, এর আউটপুটটাও সেক্ষেত্রে ট্রু এবং ফলস এই দুটো আউটপুটের মধ্যে আসে। আমরা এবার যখন কাজ করবো আমরা আস্তে দেখতে পাবো রেগুলার এক্সপ্রেশন কি। এখনো পর্যন্ত কিন্তু আমরা জাস্ট হাউ টু ইম্পোর্ট রেগুলার এক্সপ্রেশন সেটাই দেখলাম, কিন্তু রেগুলার এক্সপ্রেশনে এখনো পর্যন্ত ব্যবহার দেখিনি আর কি। রেগুলার এক্সপ্রেশন জিনিসটা কিরকম হয় সেটা আমরা এখনো পর্যন্ত দেখিনি, আমরা সেটার মধ্যে আসছি। সাপোজ আমি একটা কোড এখানে লিখেছি, সাপোজ ধরে নিই আপনারা একটা ডিএনএ সিকোয়েন্স পেয়েছেন, ফাইন। আপনারা একটা ডিএনএ সিকোয়েন্স আপনাদের দেওয়া হয়েছে, সাপোজ ডিএনএ, এই ডিএনএ সিকোয়েন্সটাকে আপনি একটা ডিএনএ একটা ভ্যারিয়েবল তৈরি করলেন, সেই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিলেন, অ্যাসাইন করলেন, ফাইন। এইবার আপনাকে বলা হলো যে এই ডিএনএ সিকোয়েন্সের ভেতর থেকে ইকো আর ওয়ান এর কাট সাইটটা বার করতে। ওকে, ইকো আর ওয়ান আমরা জানি একটা এনজাইম, একটা রেস্ট্রিকশন এনজাইম। তো ইকো আর ওয়ান এর কাট সাইট কি আছে, GATTC, দিস ইজ কাটিং সাইট অফ ইকো আর ওয়ান। তো ইকো আর ওয়ান এর কাট সেট আপনাকে জাস্ট একটা সোজা কাজ দেওয়া হলো, সেটা হচ্ছে একটা স্ট্রিং দিয়ে দেওয়া হলো, সেই স্ট্রিং এর মধ্যে বলা হলো যে আপনি খুঁজে বার করুন যে এই GATTC এই কাট সাইটটা এই স্ট্রিং এর মধ্যে আছে কিনা। এখন আপনারা জানেন যে এটা আমরা অন্য পদ্ধতিতেও খুঁজে বার করতে পারি, আমরা এখনো পর্যন্ত যা শিখেছি, কিন্তু এটা আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে খুঁজে বার করতে পারি। এবার অন্য পদ্ধতির সঙ্গে রেগুলার এক্সপ্রেশন পার্থক্য কোন জায়গায় সেটা আমরা ঠিক এই পরের ধাপে এলে বুঝতে পারবো, মানে এটা আমরা অন্য পদ্ধতি দিয়ে খুঁজতে পারি। ঠিক আছে, এবার রেগুলার এক্সপ্রেশন দিয়ে এটা আমরা কি করে খুঁজবো দেখি। কিছুই না, রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে কি, প্রথম রেগেক্স মডিউলকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি প্রথমেই, তারপরে আমরা, এবং এটাও মাথায় রাখতে হবে যে সাধারণত রেগুলার এক্সপ্রেশন যখন আমাদের ইউজ করতে হয়, রেগেক্স মডিউল ইউজ করি আমরা, উই হ্যাভ টু ইউজ ডিফারেন্ট conditional statement. Okay, so conditional statement is very important in using of regular expressions. এবার আমরা একটু দেখি কি করতে চাইছি আমরা আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, একটা ডিএনএ সিকোয়েন্স আমাদের কাছে দেওয়া আছে, আমরা দেখতে চাইছি তার মধ্যে GATTC এই পার্টিকুলার সিকোয়েন্সটা আছে কিনা খুঁজে বার করা। ছোট সিকোয়েন্স আমি দেখতেই পাচ্ছি এখানে আছে, যদি বড় সিকোয়েন্স হতো তাহলে বোঝাই যাচ্ছে এটা একটু জটিল হয়ে যেত আর কি। তো কিভাবে আমি কোডটা করবো, দ্যাটস ইফ re.search, ওকে, তারপরে আমি পার্টিকুলার যে স্ট্রিংটা রয়েছে, সরি, যেটা রেগুলার এক্সপ্রেশনের যে স্ট্রিংটা রয়েছে, যেটা আপনি রেগুলার এক্সপ্রেশন যেটা আমি খুঁজে বার করতে হবে GATTC, এই স্ট্রিংটাকে প্রথমে আমি র স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম, যদি এর মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার থেকে থাকে, যদিও নেই, না করলেও কোনো অসুবিধা হতো না এক্ষেত্রে, কিন্তু যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থেকে থাকতো, ধরে নিন আপনি কোনো একটা হয়তো কোনো একটা ফাইল থেকে হয়তো এই জিনিসটা পাচ্ছেন আর কি, সেই ফাইলের মধ্যে হয়তো কোনো একটা লাইনের পরে মেবি এই প্রত্যেক কটা ক্যারেক্টার এক একটা করে লাইনে লেখা আছে, তো বুঝতেই পারছেন প্রত্যেকটা ক্যারেক্টারের পেছনে একটা অবভিয়াসলি একটা নিউ লাইনে স্পেশাল ক্যারেক্টার ঢোকানো আছে আর কি। সেক্ষেত্রে আপনি ফাইল থেকে যদি এক্সট্রাক্ট করে করে এই কাজটা করতে হয় আপনাকে, তাহলে কিন্তু আপনার এরর চলে আসতে পারে, এরর চলে আসবে আর কি। সেক্ষেত্রে এই জাতীয় ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস হচ্ছে কি, যে আমরা যখন রেগুলার এক্সপ্রেশন ইউজ করব তখনই আমরা তার আগে সেই স্ট্রিংটাকে র স্ট্রিংয়ে কনভার্ট করে নেবো। যেমন এই স্ট্রিংটা আমরা রেগুলার এক্সপ্রেশন স্ট্রিং হিসেবে ইউজ করছি, একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা কিনা একটা ডিএনএ এর মধ্যে সার্চ করবে, এই সিকোয়েন্সে সার্চ করবে যে এই প্যাটার্নটা আছে কিনা। যদি হ্যাঁ হয়, মানে ইফ, আমরা এটা সবসময় মাথায় রাখবো যে এই যে পার্টিকুলার সার্চ মেথডের যে আউটকাম, সেই আউটকাম ট্রু অথবা ফলসে হয়। ওকে, তো ইফ ইট ইজ ট্রু, দেন এই যে পার্টিকুলার কোডটা আছে, এই যে ব্লক অফ কোডটা আছে, সেটা এক্সিকিউটেড হবে, আর যদি এটা ফলস হয় তাহলে এই কোডটা এক্সিকিউটেড হবে না, দ্যাটস অল। ওকে, লাইক দ্যাট। আমি এই কোডটাকে একটু ইলাবোরেট করে দিই। ইফ re.search, দ্যাটস প্যাটার্ন এবং স্ট্রিং দিচ্ছি, যদি এটা ফাউন্ড হয় তাহলে বলবো রেস্ট্রিকশন সাইন ফাউন্ড, এলস যদি এটা আমি না পাই তাহলে আমি লিখবো সাপোজ নট ফাউন্ড। ওকে, বুঝে যাচ্ছে, আমরা আগের দিন এটা দেখিয়ে এসেছি। এবার আমি এই কোডটাকে রান করাই, এখানে আমাদের রেজাল্ট আছে রেস্ট্রিকশন সাইট ফাউন্ড, তার কারণ আমি জানি যে এখানে GATTC এর মধ্যে আছে। আচ্ছা ফাইন, এইটাকে আমি একটু মডিফাই করে দেব সিকোয়েন্সটাকে। ওকে, আমি একটা এক্সট্রা যোগ করে দিলাম। এবার আমি তো এই কোডটাকে রান করি, দেখি এই কোডটা তখন বলছে যে নট ফাউন্ড, বিকজ আমি GATTC সাইটটাকে চেঞ্জ করে দিয়েছি, সুতরাং এর মধ্যে থেকে GATTC খুঁজে বার করার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি হাউ দিস দ্য সিম্পলেস্ট ফর্ম অফ রেগুলার এক্সপ্রেশনস
how it works actually, how regex module works. এইবার আমরা আসল যে রেগুলার এক্সপ্রেশনের পাওয়ারটা আমরা বোঝার চেষ্টা করি। এটা তো আমি আবারও বললাম, এটা আপনি আগেও যা মেথড শিখেছেন সেই জাতীয় মেথড দিয়ে এই কাজটা আপনি করে ফেলতে পারেন, অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এটা আমরা জানি যে ইকো-আর1 এর রেস্ট্রিকশন এনজাইমের কাটিং সাইট, ইকো-আর1 এর কাটিং সাইট is a very well known, এবং it is a conserved site, that is GAA-TTC. But there are so many restrictions enzymes which cutting sites are not conserved. Okay, so there may be alteration in the cutting site. That means একটা আমি এখানে উদাহরণ হিসেবে নিয়েছি, একটা এনজাইম হচ্ছে কি, দ্যাটস নাম্বার AVA2, ওকে, AVA2, এর কাট সাইট হচ্ছে কি GGACT, GGACC or GGTCC। সুতরাং এই দুটো সিকোয়েন্সের যদি কোনো একটা সিকোয়েন্সও থাকে, মানে A এবং T ক্যান বি অল্টার্ড, সুতরাং A কে T দিয়ে অল্টার করা যেতে পারে। সুতরাং GGCC কনস্ট্যান্ট, কিন্তু মধ্যখানে যে সিকোয়েন্স, মধ্যখানে যে নিউক্লিওটাইড আছে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। সুতরাং এইটা যদি চেঞ্জ হয় তাহলে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে এইবার এইটাকে আমি খুঁজে কি করে বার করবো। এবার ধরুন আপনাকে প্রশ্ন করা হলো যে ফাইন, এবার এই যে সিকোয়েন্সটা দেয়া হলো, সাপোজ এই সিকোয়েন্সটা দেয়া হলো, দিয়ে বলা হলো যে আপনার কাছে GGACC আছে, অথবা এই সিকোয়েন্সের মধ্যে থেকে যদি GGACC থাকে অথবা যদি GGTCC থাকে, কারণ আমি বলছি যে AVA2-র যে কাটিং সাইট আছে সেই কাটিং সাইটের মধ্যে অল্টারেশন হয়। ওকে, সুতরাং ইট ইজ নট ভেরি কনজার্ভড, একটা পার্টিকুলার নিউক্লিওটাইড ইজ নট কনজার্ভ। 5 নিউক্লিওটাইড সিকোয়েন্সের মধ্যে 4টি নিউক্লিওটাইড কনজার্ভ, কিন্তু একটা সাইট কনজার্ভ নয়। তো এই জাতীয় আনকনজার্ভ সাইট যদি থাকে কোনো একটা পার্টিকুলার, আপনি যদি কোনো কিছু সার্চ করতে চাই যেটা কিনা কনস্ট্যান্ট নয়, মানে ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক যেরকম ইকো-আর1 এর মতো একটা কনজার্ভ সিকোয়েন্স নিয়ে আপনি কাজ করছেন না, অল্টারেশন আছে সিকোয়েন্সের মধ্যে, তাহলে আপনি সেটা কি করে খুঁজে বার করবেন? সেই রেগুলার এক্সপ্রেশন দিয়ে খুঁজে বার করা যায়। কিরকম, যে আমি আবার সেক্ষেত্রে আমরা ওই আগের দিনে যে শর্তগুলো শিখেছি, কন্ডিশনস গুলো শিখেছি, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। যে ইফ আর রিসার্চ, যদি আমরা ওই পুরো জিনিসটাকে দুভাগে ভাগ করে নিলাম, যে ইফ আর রিসার্চ, আমি রেগুলার এক্সপ্রেশন দিয়ে সার্চ করলাম যে আমি পার্টিকুলার সেগমেন্ট দিচ্ছি, পার্টিকুলার প্যাটার্ন দিচ্ছি, এবং দেখছি যে ডিএনএ এর মধ্যে সেই প্যাটার্নটা খুঁজে পাওয়া যায় কিনা, অথবা আমি একটা কন্ডিশন দিচ্ছি আরেকটা প্যাটার্ন দিচ্ছি যেটা কিনা ডিএনএ এর মধ্যে খুঁজে পাওয়া যায় কিনা। যদি দুটো প্যাটার্নের মধ্যে কোনো একটাও খুঁজে পায় তাহলে আমি বলবো রেস্ট্রিকশন সাইট ফাউন্ড, যদি খুঁজে না পাই তাহলে আমি বলবো রেস্ট্রিকশন সাইট নট ফাউন্ড। দ্যাটস ফাইন। এবার রান করি, এখানে দেখাচ্ছে রেস্ট্রিকশন সাইট নট ফাউন্ড, কারণ দেখুন এই সিকোয়েন্সের মধ্যে GGACC এই সিকোয়েন্সটা নেই। এবার আমি যদি ওই সিকোয়েন্সটা অ্যাড করে দিই, আমি যদি অ্যাড করে দিই সাপোজ, তাহলে দেখি কি রেজাল্ট আসছে। তাহলে দেখুন দেখছে রেস্ট্রিকশন সাইট ফাউন্ড। আচ্ছা ফাইন, আমি দেখি তো GGACC এর জায়গায় GGTCC অ্যাড করি, তাহলে কি হবে? তাহলে রেজাল্ট আসবে রেস্ট্রিকশন সাইট ইজ ফাউন্ড। কিন্তু এই দুটোর মধ্যে কোনো একটি সাইটকে যদি আমি চেঞ্জ করি তাহলে দেখাবে রেস্ট্রিকশন সাইট নট ফাউন্ড। তাহলে এটা বোঝা যাচ্ছে মোটামুটি কিভাবে কাজ করে। কিন্তু রেগুলার এক্সপ্রেশনের জাদুটা ঠিক এটা নয়, রেগুলার এক্সপ্রেশনের জাদুটা ঠিক এর পরে থেকে শুরু হবে, দ্য ম্যাজিক অফ রেগুলার এক্সপ্রেশনস লাইক দ্যাট, যে আমাকে এই যে ধরে নিই এখানে একটা সিকোয়েন্সে দুটো চেঞ্জ হয়েছে, একটা চেঞ্জ হয়েছে, এরকম একটা জায়গায় যদি একাধিক চেঞ্জ হতো, মেবি হয়তো GGNCC এরকম যদি হতো, দ্যাট মিনস এই যে এন এর জায়গায় ATGC যে কোনো সিকোয়েন্স আসতে পারতো, তাহলে আমাকে এরকম চারটে লিখতে হতো, চারটে কন্ডিশন লিখতে হতো, যে ইফ আর রিসার্চ GGACC or GGTCC or GGGCC or GGCCC, তো এরকম একটা বড় একটা বিচ্ছিরি রকম ব্যাপার দাঁড়াতো আর কি। সেক্ষেত্রে রেগুলার এক্সপ্রেশনসের একটা মানে এইখানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন স্পেশাল ক্যারেক্টার গুলো ঢুকতে আরম্ভ করে আর কি, যে আমরা এই কাজগুলোকে আরেকটু ছোটতে কিভাবে করতে পারি, মানে আরেকটু সুন্দর করে একটু কনসাইজ ওয়েতে কিভাবে করতে পারি, সেখানেই আসছে রেগুলার এক্সপ্রেশন স্পেশাল ক্যারেক্টারের কি বলবো ক্যারেক্টারের ইউজ আর কি। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে সাইটটাকে আমরা দেখতে চাইছি, যে সাইটটা কনজার্ভ নয় আর কি, সেই সাইটের মধ্যে বেসিক্যালি কি থাকছে, বেসিক্যালি আমি কিভাবে লিখছি একটু জাস্ট দেখুন। আচ্ছা আমাদের কাছে একটা ব্যাপার একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি যে আজকের যে কনসেপ্টটা আছে এই রেগুলার এক্সপ্রেশনের কনসেপ্ট কিন্তু একটু কমপ্লেক্স কনসেপ্ট আর কি। সুতরাং এইটা হয়তো আপনাদের কাছে প্রাথমিকভাবে হয়তো সবটা অতটা বোধগম্য নাও হতে পারে সবসময়। এক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে কি যে একটু যেটা হচ্ছে সেটা যদি একটু লিখে নেওয়া যায় বেস্ট,
আজ লিখে না যে আমি সাইটটা শেয়ারও তো করেই দেবো অ্যাজ ইউজুয়াল, যেরকম প্রত্যেকবার করে দিই, আমি করে দেবো। কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখতে গেলে একটু লেখা বা একটু প্র্যাকটিসের বিষয় আছে, নাহলে এটা রেগুলার এক্সপ্রেশন ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল। তো সেক্ষেত্রে কি লিখছি আমি লিখলাম যে আমি জিজি লিখলাম, এটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে আমি এটির সিকোয়েন্স লিখে দিলাম, এবং এই এ এবং টির মধ্যে আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম, দ্যাটস কল আ পাইপ ক্যারেক্টার। ওকে, পাইপ ক্যারেক্টার মানে কি, একটা লম্বালম্বি দাড়ি। এইটা রেগুলার এক্সপ্রেশন মডিউল এই জিনিসটাকে কিভাবে রিড করবে, রেগুলার এক্সপ্রেশন মডিউল রিড করবে যে দিস সিকোয়েন্স ইজ ইকুইভ্যালেন্ট টু জিজিএসিসি অর জিজিটিসিসি। দ্যাট মিনস এই যে ওপরে যে লাইনটা আমি লিখেছি যে এইটা অর এইটা, এই পুরো জিনিসটাকে আমি শুধুমাত্র এই একটাই মাত্র স্টেটমেন্টের মাধ্যমে জিনিসটাকে আমি বোঝাতে পারলাম রেগুলার এক্সপ্রেশন দিয়ে। এটা একটা রেগুলার এক্সপ্রেশনের ভয়ঙ্কর বড় কি বলবো ইউজ আর কি। তো এইটা আরো কতটা মজার হতে পারে সেটা আমরা আরেকটু পরে গেলে দেখতে পাবো আর কি। তো আমরা এখানে কি প্রথম আমরা এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম, দ্যাটস কল্ড পাইপ ক্যারেক্টার। ওকে, তাহলে আমরা রেগুলার এক্সপ্রেশন মডিউলটাকে ইম্পোর্ট করেছি, আমি সার্চ মেথড ইউজ করেছি, এবং আমি কোনো একটা সিকোয়েন্স যে জায়গাটা ইজ নন কনসেপ্ট সাইট রয়েছে, সেই নন কনসেপ্ট সাইটটাকে আমি বোঝানোর জন্য কি কি অল্টারেশন আমার দরকার বোঝানোর জন্য আমি জাস্ট এই পার্টিকুলার একটা পাইপ ক্যারেক্টারকে ইউজ করলাম, এবং আমি এবার রান করাই দেখুন একদম রেস্ট্রিকশন সাইট ফাউন্ড। তার কারণ হচ্ছে কি এর মধ্যে রেস্ট্রিকশন সাইটটা আছে, যদি না থাকতো, যদি এটা আমি কেটে দিই, সাপোজ ইট ইজ এ রেস্ট্রিকশন সাইট নট ফাউন্ড। সুতরাং আগের কোডটা ঠিক যেভাবে কাজ করছিল এই কোডটা ঠিক একই রকম ভাবে কাজ করছে, শুধু পার্থক্য হচ্ছে কি আমি এত বড় কোড এত রকম আমাকে কন্ডিশনস দিয়ে লিখতে হচ্ছে না, জাস্ট আই হ্যাভ টু ইউজ সিঙ্গেল ক্যারেক্টার, এক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টার দ্যাটস কল্ড আ পাইপ ক্যারেক্টার। এইবার আমি আরেকটু কমপ্লেক্স এক্সাম্পলের দিকে যাই। আমি তো প্রথমে দেখলাম ইকো আর ওয়ানের যার কাটিং সাইড কনজার্ভ, তারপরে আমি অ্যাভা2 এর এক্সাম্পলে যাচ্ছি যার রেস্ট্রিকশন সাইডের কাটিং সাইড ইজ নট দ্যাট মাচ কনজার্ভ, একটা সিকোয়েন্সের মধ্যে অ্যাম্বিগুইটি আছে আর কি। এবার আমি আরেকটা পার্টিকুলার ইয়েতে যাচ্ছি আর কি, রেস্ট্রিকশন এনজাইম দ্যাটস কল্ড বিজ1 এর কাট সাইটের মধ্যে কমপ্লিট র্যান্ডমনেস আছে। কমপ্লিট র্যান্ডমনেস মানে এটার প্রথম দুটো সিকোয়েন্স, পাঁচটা ফাইভ সিকোয়েন্সে 5 নিউক্লিওটাইডের একটা কাটিং সাইট, যার প্রথম দুটো নিউক্লিওটাইড এবং শেষ দুটো নিউক্লিওটাইড ইজ কনজার্ভড, বাট মধ্যখানে নিউক্লিওটাইড ইজ কমপ্লিটলি নন কনজার্ভড। দ্যাট মিনস ওই মধ্যখানে সিকোয়েন্সটা যা ইচ্ছে হতে পারে, এটিজিসির মধ্যে যা ইচ্ছে হতে পারে। ওকে, তো এটিজিসির মধ্যে যা ইচ্ছে থাকুক না কেন, তাহলে আমরা এই বিজ1 এর কাটিং সাইট হিসেবে আমরা গণ্য করবো ডিএনএ কোনো সেগমেন্ট। তো এবার আপনাকে একটা ডিএনএ সিকোয়েন্স দিয়ে দেওয়া হলো, ডিএনএ বলা হলো যে এর মধ্যে থেকে বিজ1 এর কাটিং সাইটটা খুঁজে বার করুন। তো আপনি বুঝতেই পারছেন এবার এই যত সিস্টেম যত কমপ্লেক্স হচ্ছে আর কি, তত কিন্তু আমরা আগে যা পদ্ধতি শিখেছি সেই পদ্ধতি দিয়ে কিন্তু আমাদের পক্ষে বার করাটা অলমোস্ট বিকামিং ভেরি ডিফিকাল্ট আর কি। একদম করা যাবে না সেটাও নয়, বাট ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমাদের যারা বিগিনার তো তাদের ক্ষেত্রে তো বটেই। কি করা যায় এক্ষেত্রে আগের ঠিক যে পদ্ধতিটি ইউজ করেছি আমরা পাইপ ক্যারেক্টার ইউজ করেছি, এক্ষেত্রে দেখুন পাইপ ক্যারেক্টার ইউজ করব, কিন্তু পাইপ ক্যারেক্টারের একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, মজার জিনিস। জাস্ট পাইপ ক্যারেক্টার দিয়ে আমরা আগে দুটো ক্যারেক্টারের অ্যাম্বিগুইটিকে আমরা ব্যাখ্যা করেছিলাম, এক্ষেত্রে আমরা চারটে ক্যারেক্টারকে অ্যাম্বিগুইটিকে ব্যাখ্যা করবো। দ্যাট মিনস আমি সেই ব্যাকেট দিলুম, ব্যাকেটের মধ্যে চারটে জিনিস লিখলুম এটিজিসি, এবং প্রত্যেকটা নিউক্লিওটাইডের ভেতরে একটা করে পাইপ ক্যারেক্টার দিলুম। দ্যাট মিনস ইট অ্যাকচুয়ালি the regex module will read these things as GAGC, GTGC, GGGC or GCC, GC, that's all। মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে মধ্যখানে বসাবে এবং রিড করবে। এবং এইটার মানেটা কি জানাচ্ছে, এই কোডটার মানে হচ্ছে কি এই ডিএনএ সিকোয়েন্সের মধ্যে এখান থেকে টোটাল তার মানে কটা সিকোয়েন্স বেরোচ্ছে, এখান থেকে মানে আমি একটাই লাইন লিখেছি, কিন্তু বেসিক্যালি আমি চারটে সিকোয়েন্সকে স্পেসিফাই করেছি এই লাইনের মধ্যে। তাহলে এই পার্টিকুলার স্ট্রিং এর মধ্যে থেকে চারটে সিকোয়েন্স বেরোবে, এবং চারটে সিকোয়েন্সের মধ্যে যদি কোনো একটা সিকোয়েন্স এর মধ্যে থাকে তাহলেই আমরা দেখবো রেস্ট্রিকশন সাইট ফাউন্ড, কারণ এর আউটকামটা ট্রু হবে। আর যদি এই চারটে সিকোয়েন্সের মধ্যে কোনো একটা সিকোয়েন্স না থাকে, দেন the outcome will be false and it will not be printed. Okay, so আমি দেখি এটা কি হচ্ছে এই জায়গায়। ফাইন, ওকে, দ্যাট মিনস এই চারটে সিকোয়েন্সের মধ্যে কোনোটাই নেই, সুতরাং এটা কিছু প্রিন্ট হচ্ছে না। তো আমি যদি আবার একটা এল স্টেটমেন্ট দিয়ে লিখতাম যে ইফ নট ফাউন্ড, এল স্টেটমেন্ট লিখতাম প্রিন্ট রেস্ট্রিকশন নট ফাউন্ড, তাহলে এখানে একটা লেখা আসতো রেস্ট্রিকশন নট ফাউন্ড। দ্যাট মিনস এটা কিছু আউটকাম দিচ্ছে না, দিস সিকোয়েন্স ইজ নট গেটিং এনি আউটকাম বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি ভয়েড ক্যারেক্টার। সো ফাইন, ইট ইজ নট গিভিং এনি আউটকাম। দ্যাট মিনস
this sequence is not present here. This bis1 cutting site is not present within the DNA string. That's fine. এইবার এইটাও কিন্তু দেখুন এই জিনিসটাও কিন্তু লিখতে গেলে বড় যখন কোড লিখছে সেক্ষেত্রে এই জিনিসটা লেখাও কিন্তু একটুখানি অ্যানোয়িং আর কি। যারা কোডার, যারা নিয়মিত কোডিং করেন তাদের কাছে এসব জিনিস অ্যানোয়িং আর কি। এতবার করে একটা ক্যারেক্টার রিপিটিশন কেন করতে হবে? সুতরাং রেগুলার এক্সপ্রেশনের কাছে এর জিনিসেরও একটা পার্টিকুলার সমাধান আছে, দ্যাটস কল্ড আ ক্যারেক্টার গ্রুপ। ওকে, সো ক্যারেক্টার গ্রুপ জিনিসটা কিরকম মজার জিনিস, জাস্ট শিখে রাখার বিষয় কয়েকটা। ক্যারেক্টার গ্রুপ হচ্ছে কি, ধরে নিন আপনি এটিজিসির মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার পেলেই আপনি আপনার কাজ হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে, সেক্ষেত্রে আপনাকে বারবার পাইপ ক্যারেক্টার দিয়ে দিয়ে অল্টারনেট করার দরকার নেই। সেক্ষেত্রে আপনি জাস্ট একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যদি আপনি যে যে সিকোয়েন্সগুলো চাইছেন আর কি, যেগুলো আপনার অল্টারনেট সিকোয়েন্স হিসেবে কাজ করতে পারে, ডিএনএ এর ক্ষেত্রে মাত্র সেটা 4টে সিকোয়েন্সই আছে, 4টে নিউক্লিওটাইড আছে। প্রোটিনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আরো অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তো যাই হোক, তো এর মধ্যে যে কোনো মানে এই যে পার্টিকুলার স্ট্রিংটা, ডি স্ট্রিং ইজ ইকুইভ্যালেন্ট টু ডি স্ট্রিং, এই দুটো স্ট্রিং এক, শুধু এর পরিবর্তে আমরা গ্রুপ ক্যারেক্টার ইউজ করি, দ্যাটস কল্ড গ্রুপ ক্যারেক্টার। তো এই গ্রুপ ক্যারেক্টার কি বলছে, বেসিক্যালি বলছে যে এই সিকোয়েন্সটা, এই প্যাটার্নটা যদি এই ডিএনএ এর মধ্যে থাকে তাহলে আমাকে উত্তরটা দাও, দ্যাটস ফাইন। তো আবার আমি সার্চ করছি এটার উপর দিয়ে, আবার আমি চালাই, দেখি কি উত্তর আসে। আবার দেখুন কোনো উত্তর আসবে না, দ্যাট মিনস এই সিকোয়েন্সটা এর মধ্যে নেই, দ্যাটস ফাইন। এবার আমি যদি এই সিকোয়েন্সটাকে পুট করে দিই এর ভেতর, সাপোজ জিজিটি জিসি করছি আমি, এবার আমি একটু চালিয়ে দেখি কি আসছে। সরি, আমি so these things are actually very much precise actually. আমি জাস্ট ডিসি জায়গায় জিজি দিয়েছি, so it will not find the string actually because the string was not there. So আমি যখনই আবার জিসিটি জিসি আমি দিলু, তো দেখাচ্ছে restriction sign is found. সুতরাং একই রকম ভাবে কাজ করছে। তার মানে একটাই জিনিসকে আমরা বিভিন্ন রকম ভাবে লিখতে পারি, আমরা আরো অনেক বেশি মানে এটা আমাদের মাথায় রাখতে হবে যে রেগেক্স এর ক্ষেত্রে আমরা যে কোনো একটা পার্টিকুলার যে জিনিসটা আমি বোঝাতে চাইছি সেটাকে আমি অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অনেক রকম পদ্ধতি আছে রিপ্রেজেন্ট করার। তার মধ্যে আমরা সেই পদ্ধতিটা সবসময় ইউজ করব যে পদ্ধতিটা দ্য প্রসেস উইচ ইজ ইজিয়েস্ট টু রিড। সুতরাং আমরা পরবর্তীকালে যে নিজেরা পড়ি বা অন্য কোনো কোডার পরে তাদের যাদের পক্ষে বোঝাটা সবচেয়ে সোজা হবে, আমরা সবসময় চেষ্টা করবো সেই প্রসেসটি ইউজ করা। কারণ এই একটা জিনিসকেই আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, বা আমি অর দিয়ে করে 4বার রিপ্রেজেন্ট করতে পারি। সুতরাং আমার যেটা সবচেয়ে সোজা মনে হচ্ছে, যেটা সবচেয়ে ভালো রিডেবল মনে হচ্ছে, সেটাই আমরা করবো। রিডেবল হবে এবং তার সঙ্গে কম্প্যাক্টনেসও থাকবে। তো এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনস এর কিছু উদাহরণ আর কি। তার মানে রেগুলার এক্সপ্রেশনস ব্যবহার করে আমরা কি করতে পারলাম, খুব সুরমভাবে দুটো কি 3টে লাইনের মধ্যে আমরা যেটা করতে পারলাম সেটা হচ্ছে কি, আমরা এমন একটা রেস্ট্রিকশন এনজাইমের কাটিং সাইট খুঁজে বার করতে পারি যে কোনো ডিএনএ সিকোয়েন্সের মধ্যে থেকে, যে কাটিং সাইটটা হতে পারে কনজার্ভ, যেমন ইকোআর1 এর ক্ষেত্রে, অ্যাবার্টিভ এর ক্ষেত্রে যেমন সেটা নন কনজার্ভড বা সেমি কনজার্ভ কাটিং সাইট সেটাও হতে পারে, বা কমপ্লিটলি র্যান্ডম কাটিং সাইট হতে পারে, সেটাও আমরা খুঁজে বার করতে পারি। তো সুতরাং বোঝাই যাচ্ছে এই জিনিসটার পাওয়ারটা কত বেশি আর কি রেগুলার এক্সপ্রেশনসের, এবং কেন বায়োলজির ক্ষেত্রে এই জিনিসটা জরুরি। আমরা আরো যখন উদাহরণে যাব আরো জিনিসটা স্পষ্ট হবে আর কি। এবার আমরা কি করেছি, আমরা তাহলে এখনো পর্যন্ত যেটা করলাম যে আমরা একটা ক্যারেক্টার গ্রুপ কিভাবে ইউজ করা হয় এবং আমরা সার্চ মেথড কিভাবে ইউজ করতে পারি আর কি, সে দুটো করলাম। এরপরে আমরা যাব কোয়ান্টিফায়ার মানে কিরকম জিনিস। এবার ধরে নিন আপনি এমন একটা ভ্যারিয়েশন ডিএনএ এর মধ্যে খুঁজতে চাইছেন, অনেক কারণেই আমাদের দরকার হচ্ছে, কোনো রেস্ট্রিকশন সাইট হতে পারে, বা কোনো ধরে নিন কোনো কনজার্ভ ডিএনএ সাইট হতে পারে, বা সেমি কনজার্ভ সাইট হতে পারে, বা কোনো ট্রান্সক্রিপশন বাইন্ডিং সাইট ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ডিং সাইট হতে পারে, এই তো অনেক কিছু হতে পারে। তো সেরকম সাইডে ধরে নিন এরকম একটা ব্যাপার রয়েছে যে কোনো একটা সিকোয়েন্স রয়েছে, যে সিকোয়েন্সটা আপনি উদাহরণ দিয়ে আমি বললে বেস্ট হয় আর কি। সাপোজ ডিজি সি সাপোজ একটা সিকোয়েন্স রয়েছে। এইবার এইটা হচ্ছে কি আপনার কি বলবো, এটাকে বলা হচ্ছে যে এটা প্যাটার্ন। ওকে, এই প্যাটার্নটা খুঁজে বার করতে হবে।
এবার আপনি জানেন যে বাস্তবে হয়তো এই প্যাটার্নটা ঠিক এরকম ভাবে নাও আসতে পারে, প্যাটার্নের মডিফিকেশন হতে পারে। কিরকম মডিফিকেশন হতে পারে? আপনি জানেন যে এই যে মধ্যিখানে যে জিনিস যে সিকোয়েন্সটা আছে, সাপোজ জি জি টি টি আছে, তো মধ্যিখানে সি আছে। আমরা আগের ক্ষেত্রে বলছিলাম যে সি এর বদলে হয়তো মেবি এই সিকোয়েন্সটার বদলে হয়তো এটি সি যা কিছু আসতে পারে। এখানে বলছি যে সিটা একটা সি হতে পারে, অথবা সিটা মাল্টিপল টাইম রিপিট হতে পারে। লাইক দ্য প্যাটার্ন যেটা আমি খুঁজতে চাইছি সেটা হয়তো এরকম হতে পারে যে ইট মে বি জি জি টি টি অর ইট মে বি জিজি সিটিটি। সুতরাং জিজি টিটি যদি আমরা খুঁজে পাই কোনো একটা ডিএনএ সিকোয়েন্সের মধ্যে এই চারটি নিউক্লিওটাইড প্যাটার্ন, তাহলেও সেটা সত্য, দ্যাটস ট্রু। অথবা জিজি সিটিটি, এটাও ট্রু। মানে এমন একটা কোনো প্যাটার্ন যার মধ্যে কোনো রকম পরিবর্তন হতে পারে আর কি, দ্য প্যাটার্ন ক্যান গেট মিউটেটেড, এবং মিউটেটেড হলে এই সাইটোসিন মধ্যিখান থেকে উড়ে যেতে পারে, অথবা স্যাটিন থাকতেও পারে। এই দুটো স্টেট আছে আর কি এটা। তো সেক্ষেত্রে এই জাতীয় প্যাটার্নকে আমি কিভাবে আইডেন্টিফাই করব? আমি এই প্যাটার্নকে কিভাবে আইডেন্টিফাই করবো যেটার ফলে কিনা রেগুলার এক্সপ্রেশনটা খুঁজে পায়? কি স্পেশাল ক্যারেক্টার এর জন্য আছে? এর জন্য একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা হয়, দ্যাটস কল্ড সাইন প্লাস। কি রকম ব্যাপারটা দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, প্লাস মানে হচ্ছে কি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, এই জিজি সি টিটি ইজ ইকুইভ্যালেন্ট টু জিজি টিটি অর জিজি সি টিটি। ঠিক সেরকম ভাবে প্লাসের বদলে আমরা যদি ইউজ করি এই ক্যারেক্টারটা স্টার, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু জিজিটিটি, জিজিসিটিটি, জিজিসিসিটিটি, জিজিসিসিটিটি এন টাইম সি রিপিট, দ্যাট মিনস ইনফাইনাইট সি রিপিট। এবার ধরে নিন আপনি এমন একটা প্যাটার্ন খুঁজতে চাইছেন যে প্যাটার্নের প্রথম দুটো জিজি হবে, লাস্ট দুটো টিটি হবে, মধ্যিখানে যেটা হবে সেটা সি এর যে কোনো রিপিটেশন হতে পারে। সি এর যে কোনো রিপিটেশন মানে কোনো সি নাও থাকতে পারে, অথবা 100খানা সি থাকতে পারে আর কি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 100খানা হতে পারে, 500খানা হতে পারে, হোয়াট এভার, আমি জানি না এক্স্যাক্টলি কতগুলো সি থাকতে পারে, বাট যে কোনো টাইপের সি থাকলেই হবে আর কি। সেক্ষেত্রে কি ইউজ করতে পারি? সেক্ষেত্রে আমরা এই স্টার ক্যারেক্টারটা ইউজ করতে পারি। দ্যাট মিনস দ্য স্টার মিনস এটা একটা অথবা মাল্টিপল রিপিট। ওকে, আচ্ছা আমি একটা জায়গায় একটু একটু গন্ডগোল হয়ে গেছে আমার বলতে গিয়ে। আমি প্রথমে যেটা প্লাস বললো, দ্যাটস প্লাস, ইট ইজ ফর ওয়ান অর মোর টাইম, দ্যাট মিনস আমি আমি আরেকবার এই জায়গাটায় যাচ্ছি। জি, আমি যদি আমি চারটে রেগুলার এক্সপ্রেশন এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আমি এক্ষেত্রে আরেকবার বলি, দ্যাটস কোয়েশ্চেন মার্ক or a plus character or a star character, ওকে, যে কোনো একটা অর হিসেবে আমরা ইউজ করতে পারি। এটা কি বলছে আপনারা এখান থেকে আমরা যদি উদাহরণ দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সাপোজ এই এ এ জি সি সি রয়েছে, আমি যে সিকোয়েন্সটা কনজার্ভ সেটা তো কনজার্ভ, যেটা কনজার্ভ নয় সেটাকে হয়তো আমি এরকম শুধু কনজার্ভ নয় বা সেটার মধ্যে রিপিটেশন থাকতে পারে আর কি। সেটাকে আমি কিভাবে ব্যাখ্যা করব, যে আমি যদি কোনো ক্যারেক্টারের পরে আমি যদি কোয়েশ্চেন মার্কসটা বসিয়ে দিই, তাহলে রেগুলার এক্সপ্রেশন এটা কিভাবে রিড করবে? এটাকে রিড করবে this is equivalent to this character, that means this character is not there, it's the absence of the character, or this character is present for a single time, one time, that means এটা মাল্টিপল টাইম থাকতে পারে অথবা একবার থাকতে পারে। ওকে, আচ্ছা যদি এটা না করে যদি এরকম হয় যে সাপোজ প্লাস সাইন এখানে দেওয়া হলো, তাহলে কি বোঝা হচ্ছে? তাহলে এটা বোঝা হবে যে এই ক্যারেক্টারটা একবার থাকতে পারে অথবা একের অধিক থাকতে পারে। একের অধিক মানে কত? কোনো লিমিট নেই, ইনফাইনাইট। ওকে, সুতরাং আমি যদি একটা ডিএনএ সিকোয়েন্স আপনাকে দেওয়া হলো, সেই সিকোয়েন্সের মধ্যে হয়তো কোনো এমন একটা সাইট রয়েছে যে সাইটে এ এ জি 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 সি সি থাকছে, তাহলে রেগুলার এক্সপ্রেশন ওই সাইটটাকে খুঁজে বার করবে। অথবা তার পরিবর্তে সে ধরে নিন 3টে জি থাকছে, 4টে জি থাকছে, 5টে জি থাকছে, হোয়াট এভার, যত ইচ্ছে জি থাকুক, এই এ এ এবং সি সি এই দুটো সিকোয়েন্সের মধ্যে যত ইচ্ছে জি থাকুক, রেগুলার এক্সপ্রেশন সেটাকে খুঁজে বার করবে। বাট যদি কোনো জি না থাকে, রেগুলার এক্সপ্রেশনটা সেটাকে কিন্তু খুঁজে বার করবে না। এই পার্টিকুলার প্লাস সাইনটা সেটাই ইন্ডিকেট করে আর কি। ঠিক সেরকম বাই স্টার সাইনটাকে ইন্ডিকেট করে। স্টার সাইন ইন্ডিকেট যে কোনো জি নাও থাকতে পারে, একটা পার্টিকুলার এই যে নিউক্লিওটাইড এটা একটা পার্টিকুলার হতে পারে, একটাও না থাকতে পারে, অথবা মাল্টিপল হতে পারে। দ্যাট মিনস এটা বলতে পারেন যে এই দুটো সাইনের হাইব্রিড সাইন আর কি। তো এইগুলো আমরা কেন জানবো? এগুলো আমাদের বায়োলজিতে আমরা যখন ব্যবহার করি, মলিকুলার ইভলিউশন বা বিভিন্ন স্টাডিতে হোক, আমাদের এই জাতীয় সিকোয়েন্স বারবার খুঁজতে হয়। সেখানে বিভিন্ন বিভিন্ন কমপ্লেক্স কন্ডিশনের দরকার হয়ে পড়ে। প্যাটার্ন যেটা আমরা খুঁজতে চাইছি সেই প্যাটার্ন মাল্টিপল কমপ্লেক্স কন্ডিশনে সেই প্যাটার্ন আসতে পারে। সুতরাং সেই প্যাটার্নকে যদি আমাদেরকে সেই প্যাটার্ন নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে আমাদেরকে রেগুলার এক্সপ্রেশন ছাড়া ব্যবহার আর কোনো উপায় থাকে না আর কি।
মানে আদারওয়াইজ আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনি এমন একটা প্যাটার্ন খুঁজতে যাচ্ছেন, সেই প্যাটার্নের মধ্যে হয়তো তার প্রথম 3টে নিউক্লিওটাইড কনজার্ভ, লাস্ট 3টে নিউক্লিওটাইড কনজার্ভ, মধ্যখানে যে নিউক্লিওটাইড আছে তার মধ্যে এনর্মাস অ্যামাউন্ট অফ ভ্যারিয়েশন হতে পারে। দ্যাট মিনস তার ভেতরে হয়তো আপনি জানেন যে তার ভেতরে হয়তো জি থাকবে, গুয়ানিন থাকবে, কিন্তু সেই গুয়ানিনের মাত্রা কতগুলো হবে সেটা আপনি জানেন না। মানে এটা যাই হোক না কেন সেটা আপনার কাজের হবে আর কি। সুতরাং সেই জাতীয় প্যাটার্ন যদি এক্সট্রাক্ট করতে চান তাহলে আমি কি করবেন, তাহলে এই জাতীয় ক্যারেক্টার ইউজ করবেন আপনারা, যেটা যখন যেরকম লাগবে আর কি। আবার এই কোয়ান্টিফায়ারের মাধ্যমে এগুলো যেমন কোনো আনডিফাইন্ড আর কি, আনডিফাইন্ড রিপিটেশন, সেরকম রিপিটেশনকে আপনি ডিফাইনও করতে পারেন। ডিফাইন মানে কি, সাপোজ যে ক্যারেক্টার আপনি ইউজ করছেন সেই ক্যারেক্টারের পরে যদি আপনি থার্ড ব্র্যাকেট ইউজ করেন, লাইক দ্যাট সে এ তারপর এ এই টি ক্যারেক্টারটা আপনি চাইছেন টি যদি 3বার রিপিট হয় তবেই আপনি, বা সে 10বার রিপিট হয় তাহলেই আপনি কোনো একটা ইয়েকে আপনি সেই সিকোয়েন্সটাকে গ্রাহ্য করবেন আর কি। সাপোজ এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি এটাকে রেগুলার এক্সপ্রেশন কিভাবে রিড করবে, রেগেক্স দ্যাটস এ রিড করবে যে এরকম একটা সিকোয়েন্স দ্যাটস ইকুইভ্যালেন্ট টু এ, তারপরে 10খানা টি, তারপরে হচ্ছে কি সিটি, দ্যাট মিনস আরেকটা কোন একটা কনসেপ্ট সিকোয়েন্স এটা রিড করবে, শুধুমাত্র এই সিকোয়েন্সটা কেউ খুঁজে বার করবে। আচ্ছা, এবার যদি আপনার মনে হয় যে না ফাইন, আমি হয়তো 10 থেকে 15, মানে কি ভ্যারিয়েশন ভ্যারি করতে পারে 10 to 15 টাইমস, তো তাহলে কিভাবে হবে, তাহলে কিছুই না, মধ্যখানে একটা শুরু এবং একটা শেষ বসান। তার মানে শুরু হচ্ছে কি, আমি আমার রেগুলার এক্সপ্রেশন কোন ক্যারেক্টার থেকে ওই আপনার রিপিটকে খুঁজতে আরম্ভ করবে, যে যদি এর পরে 10খানা টি থাকে তাহলেই রেগুলার এক্সপ্রেশন খুঁজতে আরম্ভ করলো, এবং আপ টু যদি 15খানা টি হয় ততক্ষণ পর্যন্ত রেগুলার এক্সপ্রেশন খুঁজবে। 15 জায়গায় যদি 16খানা টি হয়ে যায়, আপনার কাজ অনুযায়ী সেটা অপ্রয়োজনীয়, রেগুলার এক্সপ্রেশন সেটা খুঁজবে না। তো আমরা এই জাতীয় কিছু পার্টিকুলার স্পেশাল ক্যারেক্টারের মাধ্যমে আমরা ভীষণ রকম ভাবে রেগুলার এক্সপ্রেশনকে ব্যবহার করতে পারি আর কি। এবং এর এই কটা ক্যারেক্টারই যদি আমরা ভালো করে একটু ইয়ে করে রাখি, একটু বুঝে রাখি, তাহলেই আমরা মোটামুটি ওয়াইড রেঞ্জ অফ ক্যারেক্টারকে আমরা ডিফাইন করতে পারি। এখন দেখলেন আমারও করতে গিয়ে একটা জায়গায় একটু মিস্টেক হলো আর কি, তো প্লাস সাইনের জায়গায় এই কোয়েশ্চেন মার্ক আর কি। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই জাতীয় মিস্টেকটা এটা বারবার হয় রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে, রেগুলার এক্সপ্রেশন ইজ নট ভেরি সিম্পল থিং। তো সুতরাং যারা কোডার আছে ব্যবহার করে, যারা ভীষণ নিয়মিত ব্যবহার করে তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যারা অকেশনালি ব্যবহার করে তারাও কিন্তু রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করার আগে দে অলওয়েজ রিড দোস ডকুমেন্টস অ্যাকচুয়ালি, সেটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যাই হোক, রেগুলার এক্সপ্রেশনকে আমরা এরকম ভাবে বিভিন্ন ইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারি। আচ্ছা, রেগুলার এক্সপ্রেশনস শুধু এইভাবে যে ব্যবহার করতে পারি তাই নয়, রেগুলার এক্সপ্রেশনস এর মাধ্যমে আমরা কোনো একটা স্ট্রিং, যে স্ট্রিংটাকে যে স্ট্রিং এর যে প্যাটার্ন, কোনো একটা প্যাটার্ন কোনো একটা স্ট্রিং এর মধ্যে কোন জায়গায় থাকবে সেটাকেও আমরা কিন্তু বোঝাতে পারি আর কি। ওকে, দ্যাট মিনস আমরা যদি চাই, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে খুব দুটো ভালো এক্সপ্রেশন আছে, দ্যাটস কল ওয়ান ইজ কল ক্যারেট ক্যারেক্টার, এই ক্যারেক্টারটাকে বলা হয় ক্যারেট, এন্ড দিস ক্যারেক্টার ইজ ডলার সাইন, ইউ নো। তো কি হচ্ছে যে আমরা যদি কোনো সিকোয়েন্সের একদম সামনে, সিকোয়েন্সটার সামনে যদি আমরা এই ক্যারেট ক্যারেক্টারটাকে ব্যবহার করি, দ্যাট মিনস এইটা ইন্ডিকেট করে যে এই পার্টিকুলার যে প্যাটার্নটা আমি খুঁজতে চাইছি, এই প্যাটার্নটা সবসময় আমি যে স্ট্রিং খুঁজতে চাইছি সেই স্ট্রিং এর শুরু হবে এই প্যাটার্ন দিয়ে, ইট ইজ ইন্ডিকেটিং দ্য স্টার্টিং অফ দ্য স্ট্রিং। তো এই স্টার্টে যদি এই প্যাটার্নটা না থাকে, এই প্যাটার্নের আগে যদি কোনো রকম নিউক্লিওটাইড থেকে থাকে, তাহলে কিন্তু স্ট্রিং এটা খুঁজে পাবে না, মানে রেগুলার এক্সপ্রেশন এই জিনিসটাই খুঁজে পাবে না। ঠিক সেরকম ভাবে যদি কোনো প্যাটার্নের শেষে আমরা ডলার সাইন ইউজ করি, দ্যাট মিনস যে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং ইজ এন্ডিং উইথ দিস পার্টিকুলার প্যাটার্ন, কিন্তু এই প্যাটার্নের পর আর কিছু নেই, যদি কিছু থাকে তাহলে কিন্তু সেটাকে রেগুলার এক্সপ্রেশন গ্রাহ্য করবে না। দ্যাট মিনস এটা অনেকটা পজিশনিং এফেক্ট, যে আমি একটা স্ট্রিং এর সামনে আছে নাকি একদম শেষে আছে, সেটা খুঁজে বার করা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আর কি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আচ্ছা, মধ্যিখানে কোনো জায়গা থেকে কি আমরা এটা খুঁজে বার করতে পারি, যে আমি হয়তো চাইছি সাপোজ হয়তো 7th নাম্বার পজিশনে এরকম একটা প্যাটার্ন আছে কিনা, সেটা আমি খুঁজে বার করতে পারি কিনা। হ্যাঁ পারেন, তার জন্য কিছু রেগুলার এক্সপ্রেশন আছে, সেগুলো আরো কমপ্লেক্স এক্সপ্রেশন, আমরা তার মধ্যে যাচ্ছি না আর কি। আমরা যদি রেগুলার এক্সপ্রেশন যখন পড়বে, যখন আমরা নিজেরা একটু স্টাডি করবো রেগুলার এক্সপ্রেশন দিয়ে, কারণ আমি বলছি এগুলো আমি সামান্য কয়েকটা রেগুলার এক্সপ্রেশন দেখাচ্ছি, রেগুলার এক্সপ্রেশন একটা প্লিথোরা অফ থিং আর কি, মানে এরকম 2-4টে এক্সপ্রেশন সেটা মাথায় রাখতেই অনেক অসুবিধা হয়। তো এদের ইজ হিউজ অ্যামাউন্ট অফ রেগুলার এক্সপ্রেশনস আর দেয়ার, এবং সেগুলোকে যারা এক্সপার্ট আর কি এগুলো ইউজ করে নিয়মিত,
তারা সেগুলো নিয়ে আলোচনা করে। তো ওকে, তো এইবার আমরা এই ওপরে যা যা এখনো পর্যন্ত দেখলুম আর কি, সেগুলো দিয়ে আমরা একটা মজার জিনিস করতে পারি। দ্যাট মিনস সেগুলো দিয়ে আমরা একটা বড় ডিএনএ সিকোয়েন্সকে পুরোটা না লিখে আমি সেটাকে স্পেসিফাই করে দিতে পারি ডিএনএ সিকোয়েন্স। কিভাবে? এই ডিএনএ সিকোয়েন্সটা বেসিক্যালি কি বোঝাচ্ছে, এটা কিন্তু একটা বড় ডিএনএ সিকোয়েন্স। কি বোঝাচ্ছে? বেসিক্যালি এটা একটা এমআরএনএ সিকোয়েন্স। কি করে বুঝলো? এই এমআরএ সিকোয়েন্সটা কি বোঝাচ্ছে আমরা এখনো পর্যন্ত যা জেনে এলুম, এই এমআরএ সিকোয়েন্সটা যদি আমি পড়তে চাই, প্রথমে রেগুলার এক্সপ্রেশন ইউজ করার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি রেগুলার এক্সপ্রেশনকে পড়া। মানে ইটস ভেরি ডিফিকাল্ট, ইন সামটাইম ইট ইজ ডিফিকাল্ট টু ইউজ, বাট ইটস অলসো ভেরি ডিফিকাল্ট টু রিড অলসো। আই মিন কিরকম ব্যাপারটা, যে ধরে নিন আমি একটা নিউক্লিওড, আমি হয়তো, আপনি হয়তো কোনো একটা, আগের দিন যেরকম দেখালাম যে আপনি হয়তো একটা স্টার্ট সাইট অথবা একটা স্টপ দিয়ে হয়তো কিছু আপনি খুঁজে বার করতে চাইছেন একটা এমআরএনএ কে, কিন্তু অবভিয়াসলি আপনি জানেন যে এমআরএনএ শেষে একটা পলি এ টেল থাকে। ওকে, তো পলি এ টেল থাকে, শুধু তাই নয়, পলি এ টেলের ডিফারেন্ট ভ্যারিয়েশনও থাকে আর কি। পলি এ টেলের সাইজ অনেক রকম ভ্যারি করতে পারে আর কি, লাইক ফিউ নিউক্লিওটাইডস টু ফিউ 10 to 15 নিউক্লিওটাইডস পর্যন্ত ভ্যারি করতে পারে, আর একটু বেশি বেশি কিছু ক্ষেত্রে হয়। তো আমাকে যদি একটা প্রপারলি একটা এমআরএনএ, একটা ইনট্যাক্ট এমআরএনএ যদি খুঁজে বার করতে হয় কোনো একটা পার্টিকুলার সিক্রো এমআরএনএ এর লাইব্রেরি থেকে, তাহলে আমাকে কিভাবে আমি রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমি এমআরএনএটাকে, আমি আমার কাজের এমআরএনএটাকে কি করে আমি খুঁজে বার করতে পারি? আমি একটা এমআরএনএ সার্চ প্যাটার্নকে আমি এখানে আমি লিখেছি আর কি। প্যাটার্নটা কি বলছে? প্যাটার্নটা বলছে যে এটা একটা এমআরএনএ হুইচ ইজ স্টার্টিং, মানে এমআরএনএ, আমি এমআরএনএ বলছি, বেসিক্যালি একটা নিউক্লিওটাইড স্ট্রিং হুইচ ইজ স্টার্টিং, কারণ স্টার্ট হচ্ছে ক্যারেক্টার দিয়ে আমি শুরু করছি, হুইচ ইজ স্টার্টিং উইথ এটিজি। ওকে, দিস ইজ কনসেপ্ট। তারপরে ইট হ্যাজ এ গ্রুপ ক্যারেক্টার, এটিজিসি যা ইচ্ছে হতে পারে তারপরে ক্যারেক্টারগুলো, এবং তার লেন্থ 30 থেকে 1000 পর্যন্ত যা ইচ্ছে হতে পারে, মানে 1000 নিউক্লিওটাইড লম্বা এমআরএনএ বা তার থেকে একটু বেশি লম্বা এমআরএনএ, বা 30 থেকে অলমোস্ট সবকিছু মিলে আপ টু 40 নিউক্লিওটাইড লম্বা এমআরএনএ। সুতরাং আমি এটা হিউজ অ্যামাউন্ট অফ ভ্যারিয়েশন এর মধ্যে রাখছি আর কি। তো এত বড় ডিএনএ, তারপরে একটা এ সিকোয়েন্স থাকবে। এ সিকোয়েন্সের ভ্যারিয়েশন হতে পারে, এ মিনস দ্যাট মিনস পলিএটেল, এ সিকোয়েন্সের ভ্যারিয়েশন হতে পারে 5 থেকে 10 পর্যন্ত। তাহলে এবং তারপরে এই সিকোয়েন্সটা শেষ হবে। তাহলে আমি কি করতে চাইছি, আমি যদি একটা এমআরএনএ খুঁজতে চাই, এইটা বেসিক্যালি একটা এমআরএনএ সিকোয়েন্স আর কি। দ্যাট ইজ যে এমআরএনএটা শুরু হচ্ছে এটিজি দিয়ে, মধ্যিখানে যা ইচ্ছে ভ্যারিয়েশন থাকতে পারে এটিজিসির, এবং সেটা 30 থেকে 1000 নিউক্লিওটাইড পর্যন্ত যা ইচ্ছে ভ্যারিয়েশন থাকতে পারে। তারপরে একটা পলিএটেল থাকবে, যে পলিএটেলতে লেন্থ 5 to 10 আমি স্পেসিফাই করে দিচ্ছি বাই রেগুলার এক্সপ্রেশনস। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই মাত্র এই কয়েকটা ক্যারেক্টারের উপর বেস করে আমি একটা অলমোস্ট 1000 নিউক্লিওটাইডের একটা এমআরএনএ কে স্পেসিফাই করে দিতে পারি আর কি, এবং দ্যাট ইজ র্যান্ডাম। তো বোঝাই যাচ্ছে রেগুলার এক্সপ্রেশনের পাওয়ারটা কত বেশি আর কি। সুতরাং এই জাতীয় বিভিন্ন ইউজ রেগুলার এক্সপ্রেশনে আছে বায়োলজিতে। আমরা জাস্ট কিছু ইউজ দেখলুম, এরপরে আমরা আরো কিছু জিনিসের মধ্যে যাব। এইবার এখনো পর্যন্ত আমরা যেটা দেখলো তার বেসিক হচ্ছে গিয়ে সার্চ অবজেক্ট, সার্চ মেথড। আমরা বললাম যে এই আরই ডট সার্চ, মানে রেগুলার এক্সপ্রেশনের থেকে যদি আমরা সার্চ মেথডটা ইউজ করি, তাহলে এটা ট্রু অথবা ফলস এই বুলিয়ান রেজাল্ট দেয় আর কি, বুলিয়ান এক্সপ্রেশনকে আউটপুট হিসেবে দেয়। বাস্তবে কিন্তু এটা 100% কারেক্ট নয়, আমি যে স্টেটমেন্টটা তুমি ইউজ করেছি। বেসিক্যালি আরই ডট সার্চ এটা যে জিনিসটাকে রিটার্ন করে, দ্যাটস টাইপ ইজ কল্ড ম্যাচ অবজেক্ট। এটা একটা নতুন টাইপ। ওকে, দ্য টাইপ ইজ কল্ড ম্যাচ অবজেক্ট। এটাকে যদি আপনি টাইপ হিসেবে টাইপ করে দেখেন আর কি, তাহলে আপনি দেখতে পাবেন দ্যাট ইজ আরই ম্যাচ বলে, রেগুলার এক্সপ্রেশন ম্যাচ অবজেক্ট। ম্যাচ অবজেক্ট জিনিসটা কি, আমি বলছি নতুন টাইপের কথা বলছি। ম্যাচ অবজেক্ট যেমন আমি আগে পড়ে এসেছি, আমরা আগে জেনে এসেছি যে স্ট্রিং একটা টাইপ হতে পারে, ইন্টিজার একটা টাইপ হতে পারে, ঠিক সেরকম ভাবে ফাইল অবজেক্ট একটা টাইপ হতে পারে, ঠিক ম্যাচ অবজেক্টও একটা টাইপ। সুতরাং ওদের যেরকম কিছু স্পেশাল ক্যারেক্টার ছিল, ম্যাচ অবজেক্টেরও কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, এবং ম্যাচ অবজেক্টের জন্য স্পেসিফিক কিছু মেথড আছে যেগুলো আমরা ম্যাচ অবজেক্টের উপর ব্যবহার করতে পারি।
তার মানে কি বোঝাচ্ছে? আমি এবার যদি একটা এক্সাম্পলের মধ্যে যাই, সাপোজ সাপোজ একটা ডিএনএ সিকোয়েন্স নেওয়া হয়েছে। ওকে, এই ডিএনএ সিকোয়েন্সের ওপরে রেগেক্স মডিউলকে আমি কল করেছি, আগেই কল করা আছে যেহেতু, কল করেছি এবং রেগেক্স মডিউলটাকে রান করেছি। রেগুলার আমি সার্চ করেছি, সার্চের ফলে একটা প্যাটার্ন দিয়েছি এবং একটা ডিএনএ সিকোয়েন্স মানে কিনা স্ট্রিং যেটার উপর আমি কাজটা করবে, ফাইন্ড করবে যেটার উপর, সেটাকে দিয়েছি, সার্চ করবে যেটার উপর, সেটাকে স্পেসিফাই করে দিয়েছি। এইবার এ যে জিনিসটা রিটার্ন করছে, যে ভ্যালুটা রিটার্ন করছে, দ্যাট মেবি ট্রু অর ফলস, আমি যেটা বলেছি, বাট এটা কিন্তু বেসিক্যালি এ একটা যেটা রিটার্ন করছে দ্যাটস কল আ ম্যাচ অবজেক্ট, ইজ রিটার্নিং আ ম্যাচ অবজেক্ট। এই ম্যাচ অবজেক্টটাকে আমি এই পার্টিকুলার একটা ক্যারেক্টার সাপোজ এম আর পার্টিকুলার ভ্যারিয়েবল আমি ডিফাইন করলু, স্পেসিফাই করলু, এই ভ্যারিয়েবলের মধ্যে এই ক্যারেক্টারটাকে আমি স্টোর করলু। ওকে, so I am storing that I am assigning the not story I am assigning this match object to this particular variable. এইবার এই ম্যাচ অবজেক্ট থেকে আমরা কি করতে পারি? যেমন আমি জানি যে সমস্ত আমরা আগে যত অবজেক্ট দেখে এসেছি সেই অবজেক্টগুলোর নির্দিষ্ট কিছু মেথড ছিল, কিছু ফাংশন ছিল যে অবজেক্টগুলো ব্যবহার করতে পারি। ম্যাচ অবজেক্টেরও বেশ কিছু ফাংশন আছে যেগুলো আমরা ম্যাচ অবজেক্টের উপর ব্যবহার করতে পারি। কিরকম ফাংশন? সেরকম একটা ফাংশন হচ্ছে কি গ্রুপ ফাংশন। ওকে, গ্রুপ ফাংশন আমরা লিখি, দেখি কি রেজাল্ট দেয়। ম্যাচ অবজেক্টের মধ্যে আমরা লিখছি গ্রুপ, we are using the function which is called group function. আচ্ছা, এবার রেজাল্টটা দেখি কি দেয়। একটা পার্টিকুলার সিকোয়েন্স রেজাল্ট দিল। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো সিকোয়েন্স রেজাল্ট পাইনি। আমরা হ্যাঁ অথবা না পেয়েছি, যেটাকে আমরা একটা প্রিন্টের মাধ্যমে লিখেছি, ইট হ্যাজ বিন ফাউন্ড অর ইট ইজ নট ফাউন্ড, এরকম একটা কিছু লিখেছি আর কি। কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু সিকোয়েন্স পাইনি। দ্যাট মিনস আমরা যে সিকোয়েন্সটা প্যাটার্নটা খুঁজে দিয়েছি, সেই প্যাটার্নটা ও ডিএনএ এর মধ্যে থেকে এক্স্যাক্টলি সেই প্যাটার্নের সমতুল্য কোন প্যাটার্ন খুঁজে পেলো সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা তার কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত কিভাবে দেখতে হয় সেটা আমরা জানতাম না। আমরা এবার সেটা দেখলাম যে কিভাবে খুঁজে বার করতে হয়। দ্যাট মিনস এটা ইউটিলিটিটা কিরকম? ইউটিলিটিটা হচ্ছে, ধরে নিন এটা কি স্পেসিফাই করছেন, এটা জি এ অথবা এসি, দ্যাটস ফাইন, এবং মধ্যখানে 3টে নিউক্লিওটাইড থাকবে, সেই 3টে নিউক্লিওটাইড এটিজিসি যে কোনো কিছু হতে পারে। এইবার আপনি বললেন এই ডিএনএ এর মধ্যে থেকে এটা খুঁজে বার করো, এবং আপনি এটা প্রিন্ট করতে পারেন যে ইয়েস ইট ইজ ফাউন্ড অর নট, হোয়াটএভার। কিন্তু ইয়েস ইট ইজ ফাউন্ড অর নট শুধু এইটুখানিতে কি আমাদের কাজ চলো? ভ্যালিডে কাজ হয় না। আমাদের বার করতে হবে যে আচ্ছা এই যে সিকোয়েন্সটা যেটা পাওয়া গেল, ওকে, তাহলে এই সিকোয়েন্সটা বেসিক্যালি কি, মানে সিকোয়েন্সটা তো অনেক কিছু হতে পারে, জি এ তারপরে 3টে নিউক্লিওটাইড তারপরে এসি, এই 3টে নিউক্লিও এটিজিসির মধ্যে যা ইচ্ছে হতে পারে। কিন্তু বাস্তবে আমার যে ডিএনএ সিকোয়েন্স যেটা আমি কাজ করছি সেটার মধ্যে এই সিকোয়েন্সের সমতুল্য কোন সিকোয়েন্সটা পেলো, সেটাকে যদি আমি বার করতে চাই, দেন আই হ্যাভ টু ইউজ দ্য exact function that's called extraction matching function, that's called group function. Group function কি? গ্রুপ ফাংশন হচ্ছে ম্যাচ অবজেক্টের ফাংশন। এই ম্যাচ অবজেক্টকে আমি নিচ্ছি, নিয়ে তারপর গ্রুপ ফাংশন ইউজ করছি। গ্রুপ ফাংশন আমাকে বলে দিচ্ছে যে এই যে অবজেক্ট যের মধ্যে এতগুলো ভ্যারিয়েশন ছিল, বেসিক্যালি এই এতগুলো ভ্যারিয়েশনের মধ্যে এক্স্যাক্টলি কোন ভ্যারিয়েশনটা আমি পেলুম। দ্যাট মিনস আমরা যদি খুঁজে দেখি, এইখানে দেখবেন এই ভ্যারিয়েশনটা পেয়েছি, যার প্রথমে জি আছে, তারপরে এসি আছে, আর মধ্যখানে সিজিটি রয়েছে। আমরা যদি সিকোয়েন্সকে চেঞ্জ করি, সিজিটির জায়গায় অন্য কিছু হতে পারে, বাট কি হবে সেটা কিন্তু এই গ্রুপ অবজেক্ট আমাকে আউটপুট হিসেবে দেবে। এটাকে আমরা স্টোরও করতে পারি, আমরা কোনো ফাইলে প্রিন্টও করতে পারি আমাদের সুবিধা অনুযায়ী। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আর কি এর ক্ষেত্রে। এইবার জিনিসটাকে আরেকটু কমপ্লেক্সিটির মধ্যে আমরা যদি ঢুকি, তার মানে কি আমরা এতক্ষণ কি দেখলাম যে আমরা সার্চ করে শুধুমাত্র ট্রু ফলস ভ্যালু পাচ্ছি এরকম ব্যাপার নয়। সার্চ করলে সার্চ অবজেক্ট তৈরি হচ্ছে, যে অবজেক্টের মধ্যে থেকে আমরা এক্স্যাক্টলি সার্চিং এর ফলে যে জিনিসটা পেয়েছি, আমরা তো একটা প্যাটার্নকে আমরা স্পেসিফাই করে দিয়েছি, একটা অ্যাম্বিগুয়াস প্যাটার্নকে স্পেসিফাই করেছি, সেই প্যাটার্নের মধ্যে থেকে এক্স্যাক্টলি কোন প্যাটার্নটা ওই ডিএনএর মধ্যে আমরা খুঁজে পেলাম সেটাকেও আমরা কিন্তু পেয়ে যেতে পারি রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে। সুতরাং রেগুলার এক্সপ্রেশনের যে ক্ষমতা, সেটা আস্তে আস্তে পাওয়ার যেটা আছে, সেটা আস্তে আস্তে আপনারা বুঝতেই পারছেন যে সেটা কতটা তীব্র আর কি, মানে কত পাওয়ারফুল ইয়ে আর কি এটা। ওকে, সাপোজ আমরা আরেকটা ডিএনএ সিকোয়েন্স নিচ্ছি, দ্যাট ইজ এই আগের ডিএনএ সিকোয়েন্সটাই থাকছে। এখানে কি চেঞ্জ করছি? এখানে আমি যে প্যাটার্নটা সার্চ করতে চাইছি ডিএনএ এর মধ্যে, সেই প্যাটার্নটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। কিরকম প্যাটার্ন? আগের প্যাটার্নটা একটু সিম্পল ছিল,
এবারে আরো কমপ্লেক্স হলো, কিরকম? প্রথমে জিএ থাকছে, পরে এসি থাকছে, দ্যাটস ফাইন, এর মধ্যখানে তিনটে ছিল এরকম। এখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয়, এখানে দেখুন এর মধ্যখানে দুটো করে দুটো এরকম সাইট থাকছে, যে দুটো সাইটের মধ্যে ভ্যারিয়েশন আমরা এক্সপেক্ট করছি। প্রথম সাইট হচ্ছে তিনটে নিউক্লিওটাইড দিয়ে তৈরি, যার মধ্যে এটিএসি যা কিছু থাকতে পারে। পরের সাইটটা হচ্ছে কি দুটো নিউক্লিওটাইড দিয়ে তৈরি, যার মধ্যে এটিএসি যা ইচ্ছে থাকতে পারে। আচ্ছা, আমরা কি এরকম প্যাটার্ন খুঁজে বার করতে পারি? অবশ্যই আমি জানি গ্রুপ মেথডের মাধ্যমে আমরা এরকম প্যাটার্ন খুঁজে বার করতে পারি। দুটো প্যাটার্নই আমরা খুঁজে বার করতে পারবো, মানে পুরো সিকোয়েন্সটা এই প্যাটার্নের রেসপেক্টিভ যে সিকোয়েন্সটি এর মধ্যে যদি আমরা ফাইন্ড করি, আমরা যদি পাই, সার্চ করে পাই, তাহলে আমরা খুঁজে আমাদের যেগুলো এক্সপ্রেশন সেটাকে আমাদের রিটার্ন হিসেবে দেবে। আচ্ছা, আমাদের যদি এবার প্রশ্ন থাকে যে সাপোজ এই যে প্যাটার্নটা আমি খুঁজতে চাইছি, এই প্যাটার্নের মধ্যে দুখানা সাইট রয়েছে, যে দুখানা সাইট হচ্ছে কি নন কনজার্ভ সাইট আর কি, যে দুখানা সাইজের মধ্যে ভ্যারিয়েশন হতে পারে, এবং ভ্যারিয়েশন হচ্ছে পুরো র্যান্ডম ভ্যারিয়েশন হতে পারে। এই দুটো সাইটের মধ্যে এক্স্যাক্টলি কি কি ভ্যারিয়েশনটা আমরা পেলুম খুঁজে আর কি, সেটা আমি চাইছি আর কি। আমরা তাহলে কিভাবে করতে পারি? আমরা এক্ষেত্রে যে জিনিসটা করেছি, আমরা কি করেছি, we have done something that's called, যে আমরা এর মধ্যে একটা ব্র্যাকেট ইউজ করেছি। দেখুন প্রত্যেকটা একটা ব্র্যাকেট ইউজ করেছি। এই ব্র্যাকেট একটা অদ্ভুত গ্রুপিং করে। ওকে, এই ব্র্যাকেট একটা অদ্ভুত গ্রুপিং করে। এই গ্রুপিং করার ফলে কি হয়, এই গ্রুপিং করার ফলে আমরা এক্স্যাক্টলি এই দুটোর মধ্যে কোনটা কি, মানে কোন সিকোয়েন্সে কি থাকছে আর কি, সেটাও আমরা বার করতে পারি। আমি আবারও বলছি যে এই জিনিসটা হয়তো এখন বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু দেখুন যখনই আমরা কোডটা রান করাবো, তখন এই জিনিসটা আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো এক্স্যাক্টলি ও কি দিচ্ছে আর কি। ওকে, তো এই পার্টিকুলার ক্যাপচারিংটা আমরা করতে পারি, দ্যাটস অ্যাকচুয়ালি কল আ ক্যাপচারিং, মেথডটার নাম ক্যাপচারিং মেথড। যাই হোক, আমরা এই পার্টিকুলার যে ভ্যারিয়েশনগুলো আছে, ভ্যারিয়েশনগুলো ক্যাপচার করতে পারি। কি করব সেক্ষেত্রে? আমাদের কিছুই নয়, এক্ষেত্রে আমাদের গ্রুপে একটা আর্গুমেন্ট দিতে হবে। তাহলে গ্রুপের মধ্যে যে আর্গুমেন্ট আছে, আমরা আর্গুমেন্ট ছাড়াও গ্রুপ কাজ করতে পারে, ডিফল্ট আর্গুমেন্ট কিছু হলে গ্রুপ নিয়ে, কিন্তু আমরা আর্গুমেন্ট দিতেও পারি। 1 এবং 2 দুটো আর্গুমেন্ট দিলাম। কি আর্গুমেন্ট? এই আর্গুমেন্ট হচ্ছে যে এই যে প্যাটার্নের মধ্যে যে যে জায়গায় ভ্যারিয়েশন আছে, এই ভ্যারিয়েশন গুলোকে আমরা ক্যাপচার করতে চাইছি। সুতরাং আমরা ক্যাপচার মেথড ইউজ করেছি, এই দুটো ব্র্যাকেট দিয়ে ভ্যারিয়েশন গুলো ব্র্যাকেটের মধ্যে রেখেছি, এবং প্রথম থেকে যদি আমরা খুঁজতে আরম্ভ করি, তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে যদি আমরা খুঁজতে বার করি, তাহলে তার ইন্ডেক্স হচ্ছে এক্ষেত্রে 1। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে যদি আমরা খুঁজতে বার করি, তার ইন্ডেক্স হচ্ছে কি 2। ওকে, সুতরাং এবার আমরা বলতে পারেন যে পাইথন তো শুরু করে কাউন্টিং 0 থেকে, কিন্তু আমরা যখন রেগুলার এক্সপ্রেশন ইউজ করি, তখন এই পার্টিকুলার ক্যাপচারিং এর জন্য 0 থেকে শুরু হয় না। প্রথম যে ক্যাপচারিং অবজেক্ট, ক্যাপচার্ড অবজেক্ট রয়েছে, দ্যাটস 1, পরের অবজেক্টটার পজিশন হয় 2। তো এবার আমরা দেখি, এটা এক্স্যাক্টলি আমি এত কথা বলছি হয়তো বোঝা যাচ্ছে না জিনিসটা কি করছে। ওকে, তাহলে যে আমাদের যে এন্টায়ার ম্যাচ, এই জিনিসটা তো হাইলি ভ্যারিয়েবল একটা সিকোয়েন্স, কিন্তু এই সিকোয়েন্সের মধ্যে থেকে এক্স্যাক্টলি কোন সিকোয়েন্সটা এখানে রয়েছে এটা খুঁজে বার করতে চাই। আমরা দেখুন এই সিকোয়েন্সটা আছে। ওকে, এই সিকোয়েন্সের মধ্যে দুখানা ভ্যারিয়েবল রিজিয়ন ছিল, একটা রিজিয়ন এটা, একটা রিজিয়ন এটা। এই দুটো রিজিয়নে বেসিক্যালি কোন কোন ভ্যারিয়েশন গুলো আমরা পাচ্ছি? প্রথম রিজিয়নে আমরা পেয়েছি সিজিটি, এই ট্রাইনিউক্লিওটাইড। সেকেন্ড রিজিয়নে আমরা পেয়েছি এই ডাইনিউক্লিওটাইড, দ্যাটস কল্ড জিটি। এবার আমার মনে হচ্ছে ওকে ফাইন, আমি তো এটা বার করলেই তো আমি এই ভ্যারিয়েশনটা এখান থেকে দেখিয়ে দিতে পারি, 3 নাম্বার এটা আছে, তারপরে জিটি এখানে আছে। হ্যাঁ, সেটা হতেই পারে। হ্যাঁ, কিন্তু এখানেও একটা সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা কি? সেক্ষেত্রে যদি এইটা যদি আরো কমপ্লেক্স সিকোয়েন্স হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এটা মানে আমি বার করতে পারবো, কিন্তু এটা আপনার ক্ষেত্রে ব্রেন স্টর্মিং ব্যাপার হবে, সেটা প্রয়োজন নেই আর কি আমাদের ক্ষেত্রে। তো আমরা একেবারে মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড আমরা এর অ্যান্সার পেয়ে যেতে পারি, এক্স্যাক্টলি যে কতগুলো এরকম আপনার ভ্যারিয়েশন সাইট রয়েছে। তো সেই ভ্যারিয়েশন সাইটের মধ্যে এক্স্যাক্টলি কি টাইপের ভ্যারিয়েশন হচ্ছে, এবং কোন ভ্যারিয়েশন সাইট এক্স্যাক্টলি কি সিকোয়েন্স এখানে শো করছে পার্টিকুলার ডিএনএ এর জন্য, তো আমরা সেটা পেয়ে যেতে পারি আর কি। এরকম যদি একাধিক ডিএনএ নিয়ে আমরা কাজ করি, সবকটা ডিএনএ কে যদি আমরা এরকম পেয়ে যাই এবং তাদেরকে যদি পরপরের সঙ্গে ম্যাচ করাই, তাহলে মেবি আমরা কোনো রকম ফাইলোজেনেটিক ডেটা বা যে কোনো ডেটা নিয়ে আমরা পেতে পারি, তার থেকে কোনো রকম আউটকাম পেতে পারি। তো আমি এখানে লুজলি বললাম আর কি, এটা জাস্ট একটু বোঝার সুবিধার জন্য, বাট দ্য থিং ইজ নট দ্যাট সিম্পল, বাট দ্য মেথড ইজ সো ইম্পর্টেন্ট। তো আমরা এই জাতীয় বেশ কিছু জিনিস দেখলাম। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমরা কিভাবে সার্চ মেথড কি ইউজ করতে পারি,
সার্চ মেথডকে ইউজ করার পর আমরা কি করে সার্চ মেথডের ওপর বেস করে আমরা যে ম্যাচ অবজেক্ট পাচ্ছি সেই ম্যাচ অবজেক্টের উপর আমরা গ্রুপ বলে একটা পার্টিকুলার মেথড ইউজ করতে পারি, যে মেথডটা কিনা আমাদেরকে ওই যে ম্যাচড যে পোর্শনটা পেয়েছি আর কি ওই আমাদের সার্চিং সিকোয়েন্সের মধ্যে থেকে, তো সেটাকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। এবং সেই সিকোয়েন্সের মধ্যে যদি আবার কোনো রকম চেঞ্জ থাকে তাহলে সেটাকেও আমাদের কাছে ফিরিয়ে দেবে উইথ ফিউ সাম ভেরি নমিনাল মডিফিকেশনস অফ দ্য কোড। সুতরাং আমরা বুঝতেই পারছি আমরা এক্স্যাক্টলি কতটা পাওয়ারফুল একটা জিনিস নিয়ে হ্যান্ডেল করছি আর কি। আচ্ছা, এইবার আপনার যদি কারোর মনে হয় যে ফাইন, তো আমি তো ম্যাচ অবজেক্টটা পাচ্ছি, দ্যাটস ফাইন, এভরিথিং ইজ ওকে। আচ্ছা, আমি যদি এটা জানতে চাই, হয়তো কারোর কাছে এই 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 যে সিকোয়েন্সটা যতটা গুরুত্বপূর্ণ তার সেই সঙ্গে ততটা গুরুত্বপূর্ণ যে এই সিকোয়েন্সটা এক্স্যাক্টলি এই যে প্যাটার্নটা এক্স্যাক্টলি এই যে ডিএনএ আমি দিয়েছি যে ডিএনএ কত নাম্বার পজিশনে আছে, কোথা থেকে প্যাটার্নটা শুরু হচ্ছে, তাহলে সেটা কি আমরা পেতে পারি? হ্যাঁ, সেটাও আমরা পেতে পারি। তার কারণ হচ্ছে কি, যে এই এই যে ম্যাচ অবজেক্ট কনস্টিটিউশনাল এবং পজিশনাল এই দুরকম ইনফরমেশনকেই গ্যাদার করে রাখে। দ্যাট মিনস আমরা যখন একটা র্যান্ডম সিকোয়েন্সকে র্যান্ডম সিকোয়েন্স আমরা বলা হলে আমরা যখন প্যাটার্নকে খুঁজে বার করার চেষ্টা করছি, ভ্যারিড প্যাটার্ন অ্যাকচুয়ালি, সেই প্যাটার্নটা এক্স্যাক্টলি সেই প্যাটার্নের কোন ফর্মটা কোন অবতারটা এর ভেতর আছে সেটা যেমন খুঁজে বার করতে পারে, দ্যাটস ইজ কনস্টিটিউশনাল ইনফরমেশন, যে এটা কি 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 কনস্টিটিউট করছে কি দিয়ে আর কি এই জিনিসটা। তার সঙ্গে সঙ্গে ম্যাচ অবজেক্ট এটাও স্টোর করে রেখে দেয় যে সেই প্যাটার্নটা এই সিকোয়েন্সের এক্স্যাক্টলি কোন জায়গায় আছে। সেটা কিভাবে ইউজ করা যায় সেটার জন্য কিছুই নয়, এটার জন্য এই ম্যাচ অবজেক্টের উপর আরেকটা পার্টিকুলার আমাদের ইউজ করতে হয়, আমাদের আরেকটা পার্টিকুলার মেথড ইউজ করতে হয়। দ্যাট মেথড ইজ কল স্টার্ট মেথড অর এন্ড মেথড। কিরকম? খুব সোজা জিনিস, মানে যদি আমরা একবার রেগুলার এক্সপ্রেশনটাই কন্ট্রোল করতে পারি, এগুলো খুব একটা জটিল ব্যাপার নয় মেথডগুলো ইউজ করা। রেগুলার এক্সপ্রেশনটা দিলেও আমরা আগে যেরকম গ্রুপ ইউজ করেছি, এক্ষেত্রে আমরা ইউজ করছি এম ডট স্টার্ট, এবং আমার মাথায় রাখতে হবে এটা যেটা ফেরত দেয়, এটা যেহেতু একটা ইন্টিজার ফেরত দিচ্ছে, আমরা যখন আমরা কনক্যাটেনেট করতে গেলে সেটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। তো এটার আউটকামটা দেখি কি, স্টার্ট হচ্ছে 2, এন্ড হচ্ছে 13। কোন জিনিসটা স্টার্ট এবং 2 এন্ড হবে 13? এই যে পার্টিকুলার সিকোয়েন্সটা, কারণ এই দুটো একই আমরা ইউজ করেছি, এই সিকোয়েন্সটা বেসিক্যালি আমরা যদি একটু ভালো করে খুঁজে দেখি যে এই যে পুরো ডিএনএটা রয়েছে, এই ডিএনএ এর মধ্যে এই প্যাটার্নটা রয়েছে, এবং এই প্যাটার্নটা শুরু হচ্ছে এই ডিএনএ দ্বিতীয় পজিশন থেকে, শেষ হচ্ছে গিয়ে 13তম পজিশনে। আপনারা যদি নিজেরা একটু ক্যালকুলেট করে দেখেন, আপনারা দেখবেন ঠিক একই জিনিস পেয়েছি, কোনো রকম ভুল হয় না এই জাতীয় ক্ষেত্রে। ফাইন। এরপরে আমরা এই জাতীয় অনেক কিছু নিয়ে এই জাতীয় ইয়ে নিয়ে কাজ করতে পারি। এই কোডটা আর আমি রান করাচ্ছি না, রান করিয়ে দেখাচ্ছি আপনাকে। জাস্ট ওই স্টার্ট এবং স্টপকে আমরা স্টার্ট এবং এন্ডকে আমরা আরো কিছুভাবে মডিফাই করতে পারি। কিরকম মডিফাই করতে পারি? লাইক স্টার্ট এবং এন্ড আমি দিলুম, এইবার এর মধ্যে হয়তো গ্রুপিং করলুম, সেই গ্রুপিং এর স্টার্ট এবং এন্ড কোথায় আছে সেটা আমি দেখতে চাইছি। কিছুই নয়, এক্ষেত্রে ওই জাস্ট আপনার পজিশনাল ভ্যালুটা আমাকে যদি আমি এখানে পুট করে দিই অ্যাজ এ আর্গুমেন্ট, আমি তার উত্তরটা পেয়ে যাব। এই উত্তরটা বেসিক্যালি কি বলছে? উত্তরটা বলছে, আমি জাস্ট কোডটা বলছি, উত্তরটা বলছি, আমি কোডটা আপনাদের দিয়ে দেবো, আপনারা একটু পরে একটু ঠান্ডা মাথায় জিনিসটা আলোচনা করে দেখবেন যে হোয়াট ইটস অ্যাকচুয়ালি গিভিং। এটা দিচ্ছে যে এই সিকোয়েন্সটার মধ্যে থেকে প্রথমে কোনটা আমরা পেলুম এই সিকোয়েন্সটা, দ্যাটস ফাইন। এই সিকোয়েন্সটা শুরু কোথায় হচ্ছে? 2 শুরু হচ্ছে, শেষ কোথায় হচ্ছে? শেষ হচ্ছে 13-তে, দ্যাটস ফাইন। তার মধ্যে এই যে ভ্যারিয়েশন আছে, প্রথম যে ভ্যারিয়েশন আছে গ্রুপটার, মানে প্রথম যে ভ্যারিয়েবল রিজিয়নটা আছে এর মধ্যে প্যাটার্নের মধ্যে, সেই প্রথম ভ্যারিয়েবল রিজিয়ন কোথায় শুরু হচ্ছে, প্রথম ভ্যারিয়েবল রিজিয়ন কোথায় শেষ হচ্ছে, প্রথম ভ্যারিয়েবল রিজিয়ন কোথায় শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, সেকেন্ড ভ্যারিয়েবল রিজিয়ন, দ্যাট মিনস এই রিজিয়নটা কোথায় শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে উইদিন দিস গিভেন সিকোয়েন্স। তারপরে আপনি বুঝতে পারছেন যে আপনি কত হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আপনি শুধুমাত্র এই ফিউ লাইনস অফ কোড থেকে
আপনি এক্সট্র্যাক্ট করতে পারেন আর কি, একটা ডিএনএ সিকোয়েন্স যদি আপনাকে দিয়ে দেওয়া হয় এবং আপনার কোনো প্যাটার্ন সার্চ করতে বলা হয় আর কি। তো কত হিউজ অ্যামাউন্ট অফ ডেটা ইউ ক্যান অ্যাকচুয়ালি এক্সট্র্যাক্ট ফ্রম দিস উইথ দিস ফিউ সিম্পল লাইন অফ কোডস অ্যাকচুয়ালি। তো দ্যাটস অল। এরপরে আমরা আর একটা একটু জিনিস দেখিনি, এটা একটা মজার জিনিস আর কি, রেগুলার এক্সপ্রেশন ইউজ করে আমরা এটা করতে পারি। রেগুলার এক্সপ্রেশনে আমরা এতক্ষণ সার্চ নিয়ে কথা বললাম আর কি, সার্চ সার্চ মেথড, সার্চ মেথড নিয়ে। এরপরে আমরা আরেকটা মেথড নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি দ্যাটস কল স্প্লিট মেথড। ঠিক আমরা যেরকম আগে স্প্লিট পড়েছি ইয়ের ক্ষেত্রে, আমরা যখন আমরা লিস্ট করতে গেছি স্প্লিটের কথা পড়েছি, স্প্লিট অটোমেটিক্যালি লিস্ট জেনারেট করে, এক্ষেত্রেও স্প্লিটের কাজ কি ঠিক এক, কিন্তু এই স্প্লিটটা কিন্তু একদম আমাদের পাইথনের ইনবিল্ট স্প্লিটের মতো নয়, রেগুলার এক্সপ্রেশন স্প্লিট একটু অন্যরকম কাজ করে। সেটা কি? সেটা হচ্ছে কি, সাপোজ আমি উদাহরণটাই দিয়ে করে, কারণ রেগুলার এক্সপ্রেশন উদাহরণ ছাড়া বোঝা খুব শক্ত। সাপোজ আমি একটা ডিএনএ সিকোয়েন্স পেয়েছি, এবারে আপনি বাস্তবে এই জাতীয় ডিএনএ সিকোয়েন্স প্রচুর পেতে পারেন, এবং পাবেন ইনফ্যাক্ট, কি যে সিকোয়েন্সের মধ্যে শুধু এটিজিসি ছাড়াও কিছু এরকম এন পজিশন থাকে। এন পজিশন মানে হচ্ছে কি, এমন কিছু পজিশন যেখানে নিউক্লিওটাইডটা ডিটারমাইন্ড নয়, মেবি হয়তো আপনি যখন সিকোয়েন্সিং করেছেন, সিকোয়েন্সিং এ কোনো এরর এসেছে, কোনো রকম এরকম ব্যাপার হচ্ছে, তো ওই পার্টিকুলার জায়গাগুলো দে আর নট ডিফাইন্ড অ্যাকচুয়ালি। তো এই জাতীয় আনডিফাইন্ড স্পেস গুলোকে সাধারণ সিকোয়েন্সিং এ এটিজিসি ছাড়া যে কোনো ক্যারেক্টার দিয়ে বোঝাতে পারে, এ দিয়ে, ওয়াই দিয়ে, বা হোয়াট এভার ডাব্লিউ দিয়ে এখানে বোঝানো হয়েছে, এরকম আপনার যে কোনো কিছু দিয়ে বোঝানো হতে পারে, এস দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু দে আর নট অ্যাকচুয়ালি এটিজিসি। সুতরাং আমরা এমন একটা সিকোয়েন্স আমাদের কাছে এক্ষেত্রে আছে, যে সিকোয়েন্সটা কিন্তু খুব কি বলবো, খুব মানে একদম ইটস নট আ ভেরি গুড সিকোয়েন্স অ্যাকচুয়ালি, ইটস এ ব্যাড সিকোয়েন্স, যে সিকোয়েন্সের মধ্যে এমন অনেক নিউক্লিওটাইড পজিশন আছে যে পজিশনগুলো আনডিফাইন্ড। তো এবার আপনাকে বলা হলো যে ফাইন, এই সিকোয়েন্সের মধ্যে থেকে আনডিফাইন্ড নিউক্লিওটাইড গুলোকে ছেঁটে ফেলে দিয়ে আমাকে সিকোয়েন্সটা ফেরত দেওয়া হোক, যে সিকোয়েন্সটা কিনা শুধুমাত্র নিউক্লিওটাইড গুলোকেই নিয়ে রাখবে আর কি, আনডিফাইন্ড পজিশন গুলো থাকবে না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার কি করতে পারি আর কি, বা কোনো ডিএনএ সিকোয়েন্সে নিউক্লিওটাইডের মধ্যে কোনো হয়তো কন্টামিনেশন হয়ে গেছে লেখার সময়, কন্টামিনেশন মানে হয়তো কোনো স্পেশাল ক্যারেক্টার ঢুকে গেছে, অন্য যা ইচ্ছে হতে পারে আর কি, কোনো স্মল ক্যারেক্টার ঢুকে গেছে, যা হোক না কেন, যাই হোক এই ডিএনএ সিকোয়েন্সটার মধ্যে থেকে এই কন্টামিনেশন গুলো কি করে বার করে আমরা একটা পিওর ডিএনএ সিকোয়েন্সটা পেতে পারি। সেক্ষেত্রে আমরা যে মেথডটা ইউজ করি দ্যাটস কল্ড স্প্লিট মেথড। এখানে স্প্লিট মেথড কি করছে, স্প্লিট মেথড দুটো আর্গুমেন্ট নিচ্ছে। সেকেন্ড আর্গুমেন্টে অ্যাজ ইউজুয়াল যে স্ট্রিংটার উপর আমরা কাজ করব, দ্যাটস ফাইন। ফার্স্ট আর্গুমেন্টটা কি, ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে একটা ডিএনএ প্যাটার্ন, একটা নিউক্লিওটাইড প্যাটার্ন, যে নিউক্লিওটাইড প্যাটার্নটা কি বলছে, যে এখানে এইটা মাথায় রাখবেন যে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যদি শুরু হয় ক্যারেক্টার দিয়ে, তারপরে যদি এটা বোঝাতে হয় এটিজিসি লেখা থাকে, দ্যাট মিনস কোনো সিকোয়েন্স যদি লেখা থাকে, সরি, তাহলে এটা ইন্ডিকেট করছে যে স্প্লিট কোন কোন জায়গায় হবে, সেই জায়গাটাকে, এই প্লেসটাকে ইন্ডিকেট করছে এই পার্টিকুলার ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটা কি বলছে, এইখানে এই যদি আমরা এই কি বলে এটাকে, ক্যারেক্টার যদি আমরা ইউজ করি প্রথমে, কোনো গ্রুপের স্টার্টিং এ যদি ক্যারেক্টারটি ইউজ করি, তাহলে বোঝানো হয় যে উই আর নেগেটিং দ্যাট গ্রুপ। নেগেটিং দ্যাট গ্রুপ মানে আমরা আগের ক্ষেত্রে যেমন বলেছি, এটা যদি না থাকতো তাহলে কি হতো, আমরা ইউজিং দ্য গ্রুপ, তার মানে এটিজিসি এই সিকোয়েন্সে যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু ইফ দের ইজ আ ক্যারেক্টার দেন আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটিজিসি বাদে যদি অন্য যা কিছু থাকে আর কি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল পি, ক্যাপিটাল জি, ক্যাপিটাল সি ছাড়া অন্য যা কিছু থাকে, তাহলেই স্প্লিট মেথডটা এই স্ট্রিংটাকে সেই জায়গায় কাট করবে, কাট করে আপনাকে একটা ইয়ে ফেরত দেবে, একটা কি বলে ওটাকে, একটা লিস্ট ফেরত দেবে। তাহলে সেই লিস্টটাকে আমি এখানে স্টোর করছি এবং সেই লিস্টটাকে আমি রান করছি, আমি রান করে দেখছি কি লিস্টটা ফেরত দিল। ওকে ফাইন, দেখুন যেই রান করলুম, এই পুরো ডিএনএ সিকোয়েন্সটাকে কেটে এই টাইপের একটা লিস্ট ফেরত দিলে, এই লিস্টের মধ্যে দেখুন আর কোনো রকম এটিজিসি ছাড়া অন্য কোনো ক্যারেক্টার নেই, যদি এখানে ছিল, তাহলে কি করেছে বেসিক্যালি যে জায়গায় এটিজিসি ছাড়া অন্য কোনো ক্যারেক্টার ছিল আর কি, সেই ক্যারেক্টারের জায়গায় এখানে এই পুরো স্ট্রিংটাকে স্প্লিট করেছে এবং স্প্লিট করে একটা আপনাকে একটা লিস্ট ফেরত দিয়েছে। এবার আমি যদি চাই এই লিস্ট থেকে, লিস্টটা চাইছি না হয়তো, আমি চাইছি যে একটা এক্সট্রাক্টেড সিকোয়েন্স,
তাহলে এই লিস্ট থেকে থেকে আমরা একটা এক্সট্রাক্টেড সিকোয়েন্স বার করে নিতে পারি। আমরা জানি যে আগে আমরা বিভিন্ন লুপ ইউজ করছি, ফর লুপ যেটা সুন্দর করে হয়ে যায় ফর আই, দ্যাট মিনস ফর আই ট্রান্স সাপোজ রানস। এখানে একটা আমি একটা লিস্ট, ব্ল্যাঙ্ক লিস্ট আমি এটা তৈরি করি, সরি লিস্ট না, এটা একটা স্ট্রিং তৈরি করি, সাপোজ ইট ইজ এক্স। এটা এটা আমি কি করলো, এটা আমি একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং ইনিশিয়েট করলো। এবার ফর আই ইন এক্স আমি কি করছি, যে এক্সটাকে আমি আপডেট করছি উইথ দিস স্ট্রিং। ওকে, এবং এটা যদি আমি করি নিয়মিত, তাহলে আমি কি পাবো, সরি এই জিনিসটা কি কি ফেরত দিচ্ছে দেখি একটুখানি। এই জিনিসটা ফেরত দিচ্ছে, এটা এটা আমরা আগেই শিখেছি, এটা এমন কিছু ব্যাপার না। এই জিনিসটা কি ফেরত দিচ্ছে, এই জিনিসটা ফেরত দিচ্ছে যে প্রথমে তো এ দিল একটা লিস্ট, যে লিস্টটার সঙ্গে সঙ্গে ও ফেরত দিল এই লিস্টটাকে কম্পাইল করে আলটিমেটলি, এবং এই যে ক্যারেক্টার গুলো যেগুলো হচ্ছে কি এর মধ্যে কি বলবো ইম্পিউরিটি ছিল সিকোয়েন্সের মধ্যে, ইম্পিউরিটি গুলো বাদ দিয়ে আমাদের একদম এক্সট্রাক্ট করে আমাদের একদম একটা পিওর ডিএনএ সিকোয়েন্স ফেরত দিল আর কি। বায়োলজিতে বিভিন্ন ক্ষেত্রে এই জাতীয় কাজ আমাদের বিভিন্ন সময় করতে হতে পারে। এক্সাম্পল অ্যান্ড এবার যদি প্রশ্ন আসে যে আচ্ছা আমি তো একটা ক্যারেক্টার ফাইন্ড করার কথা বললাম আর কি, তো আমি সার্চ মেথডের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন যদি থাকে তাহলে সেটাকে আমি ফাইন্ড করতে পারি। আচ্ছা এরকম না হয়, যদি এরকম হয় যে মাল্টিপল প্যাটার্ন যদি থাকে তাহলে কি হবে, তাহলে আমরা আরেকটা মেথড ইউজ করতে পারি সার্চের বদলে, দ্যাটস কল ফাইন্ড অল। ফাইন্ড অল মেথড কি, ফাইন্ড অল মেথড হচ্ছে কি, আমি ফাইন্ড অল মেথড যখন ইউজ করি তখন ফাইন্ড অল মেথডে প্রথমে আমি প্যাটার্ন লিখবো, পরে একই সার্চের মতো দুটো আর্গুমেন্ট নেবে, পরে আমি সিকোয়েন্সটা লিখছি যেটার উপর আমি কাজ করব। কিন্তু এর এ ফেরত দেবে আমাকে যদি এই প্যাটার্ন একটা না থেকে মাল্টিপল প্যাটার্ন থাকে আর কি, তাহলে সমস্ত প্যাটার্ন গুলোকে ফেরত দিচ্ছে এবং ফেরতটা দিচ্ছে একটা লিস্ট অবজেক্ট হিসেবে, দ্যাট মিন ইট ইজ রিটার্নিং এ লিস্ট। আমি কোডটাকে রান করাই, ওকে ফাইন, দেখুন এ একটা প্যাটার্ন ফেরত দিয়েছে। এই প্যাটার্নের মধ্যে এ অথবা টি 4 থেকে 100 খানার মধ্যে যে কোনো রিপিটেশনে থাকতে পারে, এবং সে এই প্রত্যেকটা রিপিটেশনকে ফেরত দিয়েছে। আচ্ছা এ যে জিনিসটা ফেরত দিল এর মধ্যে তো শুধু কনস্টিটিউশনাল ইনফরমেশনটা আছে, মানে এক্স্যাক্টলি কি কি প্যাটার্ন পেয়েছে সেটা ফেরত দিল আর এই টাইপের যে প্যাটার্ন সেটা কতগুলো এর মধ্যে পেয়েছে ফেরত দিল, কিন্তু প্যাটার্ন গুলো কোন কোন পজিশনে পেয়েছে সেটা কেউ দিতে পেরেছে, দিতে পারেনি আর কি, কারণ এর একদম লিস্ট একটা দিয়েছে এবং লিস্ট থেকে আমরা জানি যে এই প্যাটার্ন গুলো কোন পজিশনে আছে খুঁজে বার করা সম্ভব নয়। এর জন্য আমাদের আরেকটি মেথড আছে যেটা আমরা রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে পারি, দ্যাটস কল ফাইন্ড ইটারেশন মেথড, দ্যাটস কল FINDITER, ফাইন্ড ইটার। ওকে, ফাইন্ড ইটার মেথডটা কিরকম মেথড, এটাও একটা সুন্দর মেথড that we can use actually. ফাইন্ড ইটার মেথড যেটা করে, একটা ইটারেশন অবজেক্ট ফাইন্ড ইটার মেথড রিটার্ন করে, যেটা কিনা ম্যাচ অবজেক্ট বাট ইট হ্যাজ এ ইটারেশন ভ্যালু। কিরকম ব্যাপারটা আমি আবারও বলছি, জাস্ট রান করলে আপনারা বুঝতে পারবেন, হয়তো বলে বোঝানোটা খুব জটিল। ওকে, তো আমি কিভাবে কোডটাকে রান করাবো, দ্যাট মিনস আমি কি চাইছি, আমি চাইছি যে ডিএনএ সিকোয়েন্স আমি পেয়েছি, এর মধ্যে এই পার্টিকুলার সিকোয়েন্সটা আমি চাইছি যে এই পার্টিকুলার সিকোয়েন্সটা কতগুলো রিপিটেশনে আছে, এবং সেক্ষেত্রে আমি আর এক্ষেত্রে রিপিটেশন নিয়ে ইন্টারেস্টেড নয়, মানে দেখতে কিরকম সেটা ইন্টারেস্টেড এই মুহূর্তে নয়, মানে সেটাও আমি বার করতে পারি এই পার্টিকুলার মেথড থেকে, কোনো অসুবিধা নেই। আমি ইন্টারেস্টেড হচ্ছে কি এই রিপিটেশন গুলো এক্স্যাক্টলি এই যে পার্টিকুলার ডিএনএ কোন কোন জায়গায় আছে। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি আই উইল ইউজ সাম মেথড দ্যাটস কল্ড ফাইন্ড ইটার। ফাইন্ড ইটার কি করে, ফাইন্ড ইটার আপনাকে একটা ম্যাচ অবজেক্ট ফেরত দেয়, যে ম্যাচ অবজেক্টটা কিনা ইটারেবল। তাহলে ফাইন্ড ইটার মেথড রিটার্নস আ ম্যাচ অবজেক্ট হুইচ ইজ ইটারেবল, তার ফলে কিনা তার উপর আমরা ফর লুপ ইউজ করতে পারি যেহেতু ইটারেবল অবজেক্ট। তাহলে এ কি দিয়েছে, এ দিয়েছে যে ডিএনএ, এই কোডটা কি বলছে বেসিক্যালি, বলছে যে আমি একটা ডিএনএ সিকোয়েন্স দিয়ে দিয়েছি, একটা প্যাটার্ন দিয়ে দিয়েছি, ও কি করছে, ও একটা ম্যাচ অবজেক্টকে ফেরত দিচ্ছে যেটাকে আমি রানের মধ্যে স্টোর করছি, রানস এর মধ্যে। এইবার আমি করছি ফর ম্যাচ ইন রানস, দ্যাট মিনস
এটা একটা যে যা ইচ্ছা আই হতে পারে হোয়াটএভার, এটা একটা জাস্ট আপনি জানেন লুপ অবজেক্ট, এটা লুপ ভ্যারিয়েবল। লুপ ভ্যারিয়েবলের পর ইন রানস এই ম্যাচ অবজেক্টটাকে আমি ইটার করতে চাইছি। রান স্টার্ট ইটারেশনের মধ্যে যে আমি যদি মাল্টিপল এরকম ইয়ে পেয়ে থাকি আর কি, মাল্টিপল এরকম সিকোয়েন্স পেয়ে থাকি, সেই প্রত্যেকটা সিকোয়েন্স কোথায় স্টার্ট হচ্ছে এবং সিকোয়েন্সটা কোথায় এন্ড হচ্ছে সেটা আমি চাইছি, এবং সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে তার আউটকামটা আমি দেখতে চাই। রান করে, ওকে ফাইন। এক্ষেত্রে যেটা দেখা গেল যে ফাইন ইটারেশন মেথডটা কি করলো, ফাইন ইটারেশন মেথড আমাকে কি ফেরত দিল, আমাকে ফেরত দিল যে দুটো সিকোয়েন্স এখানে পেয়েছে ওরা, যে সিকোয়েন্সের মধ্যে প্রথম সিকোয়েন্সটা শুরু হয়েছে 5-এ শেষ হয়েছে 12-তে, সেকেন্ড সিকোয়েন্সটা শুরু হয়েছে 18-তে শেষ হয়েছে 26-এ। তো লাইক দ্যাট আমি যদি এটাকে ঠিক এই জিনিসটাকে যদি আর একটুখানি আমি এখানে আপনাকে দেখি সত্যিকার বাস্তবে এই সিকোয়েন্সটা দিলে কি এটাই ফিরে আসে কিনা। সাপোজ সিকোয়েন্সটা কিরকম দেখতে একবার দেখে নিন। আমি ম্যাচ আপ আমি ফাইন্ড ইটারেশন দিয়ে করছি না, আমি ফাইন্ড অল দিয়ে করছি। সাপোজ রানস ওয়ান, কি আসে, কি এলো বেসিক্যালি এলো যে এখানে বেসিক্যালি দুটো এরকম ইটারেশন, দুটো এরকম প্যাটার্ন রয়েছে। আমি যে প্যাটার্নটাকে আমি দেখতে চাইছি সেই প্যাটার্নের মধ্যে এরকম দুটো প্যাটার্ন আমি খুঁজে পাচ্ছি এই সিকোয়েন্সের মধ্যে, এবং সেই দুটো প্যাটার্নের মধ্যে প্রথম প্যাটার্নটা দ্যাট ইজ স্টার্টিং ফ্রম 5 to 12, সেকেন্ড প্যাটার্নটা হচ্ছে স্টার্টিং ফ্রম 18 to 26। আপনারা যদি একটু হিসেব করে দেখেন এর মধ্যে এই জিনিসটা দেখতে পাবেন। তো দ্যাটস অল, দিস ইজ রেগুলার এক্সপ্রেশনস ফর অ্যাবসলিউট বিগিনার্স অ্যাকচুয়ালি। তো এই জিনিসটা একটু জটিল, অস্বীকার করার জায়গা নেই, বাট অবভিয়াসলি আপনারা যদি একটু এটার ওপর এটা নিয়ে যদি চর্চা করেন তাহলে আপনাদের কাছে এই ব্যাপারটা এতটা জটিল মনে হবে না আর কি। এবং এইটার ইউজ কি হতে পারে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন আর কি। মানে একটা ডিএনএ সিকোয়েন্স আপনাকে দিয়ে আপনি একটা ডিএনএ সিকোয়েন্স দিচ্ছেন এবং আপনি একটা র্যান্ডম প্যাটার্নকে আপনি স্পেসিফাই করেছেন, র্যান্ডম প্যাটার্ন, জাস্ট র্যান্ডম প্যাটার্ন স্পেসিফাই করে দিচ্ছে, এবং ওই সিকোয়েন্সের মধ্যে থেকে উইদিন আ ক্লিক আপনাকে র্যান্ডম প্যাটার্ন খুঁজে বার করে দিচ্ছে সিকোয়েন্স। এবার আপনি আর ছোট সিকোয়েন্স আমরা কাজ করেছি, আপনি মিলিয়ন্স অফ বেস পেয়ারের সিকোয়েন্স দিন এবং very highly complicated random pattern দিন আপনি, it will find the regular expressions will find this kind of can solve this kind of problem actually. So this is extremely important in biology. সেই জন্যই আমরা রেগুলার এক্সপ্রেশনকে একটু ছুঁয়ে গেল। তো এইটুখানি মোর দ্যান এনাফ ফর বিগিনিং কোর্স actually. তো আমাদের তো এই কোর্সটা এখানেই আমরা শেষ করছি। নেক্সট ডে আমাদের একটা জিনিসই সেই হতে বাকি আছে, দ্যাটস কল্ড আর ডেটা স্ট্রাকচার, যেটা আমরা সামনের সপ্তাহে দেখব। ডেটা স্ট্রাকচার দ্যাটস কল্ড ডিএনএ, সরি দ্যাটস কল্ড লাইব্রেরি, অ্যান্ড তারপরে ইনপুট সিকোয়েন্স আছে, ওটা আমরা সামনের সপ্তাহের প্রথম দিনই শেষ করে ফেলবো। সেকেন্ড ডেটা তো এক্সাম ডে রয়েছে। তো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড থ্যাংক ইউ। Okay. Fine. হ্যালো, শোনা যাচ্ছে কি শান্দু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকেও। আর এখানে আজকে প্রশ্ন বেশি নেই, আমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। আগের দিনের এক্সারসাইজ নিয়ে একটা এক্সাম্পল কোড ওয়াজ নট গিভিং এনি আউটপুট, দেয়ার ওয়াজ নট এনি এরর টু, প্লিজ এক্সপ্লেইন। There was not any error, please explain. ওকে, আমি এই মুহূর্তে অত খেয়াল করতে পারছি না এক্স্যাক্টলি কি কালকে এক্সারসাইজ ছিল আর কি। তো ঠিক আছে, আমি একবার দেখবো। আপনি আমাকে একটা ইয়ে করে দেবেন, আপনার যে কোডটা যেটা লিখেছেন আর কি সেটা স্ক্রিনশট করে আমাকে একটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন, আমার পার্সোনালি পাঠাবেন, আমি দেখে নেব। আরেকটা প্রশ্ন আছে সত্যজিৎ দাস, আই হ্যাভ এ ডাউট, সিনট্যাক্স এরর মেবি, যেটা হচ্ছে যে এলস এর পরে একটা কোলন দিতে হয় আর কি, লাইক এলস এরম বা লিখতে হয় এরম,
তারপর একটা আপনাকে একটা এন্টার দিতে হয় আর কি, তারপরে ইন্ডেন্টেশন তৈরি হয়। তো এইটা যদি না দিয়ে থাকেন বা ইন্ডেন্টেশনে যদি কোনো এরর হয় তাহলে এরর দেখাতে পারে, আদারওয়াইজ এলস এরর দেখাবে না। এলস এর পর একটা কোলন এবং এলস এর পর একটা কোলন থাকবে এবং এলস এর পর একটা এন্টার থাকবে এবং একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ইন্ডেন্টেশন থাকবে, তাহলে এরর দেখানোর কথা না। ওকে, আর তো কিছু নেই মনে হচ্ছে। না, আর কিছু নেই, আজকে এইটুকুই, আবার নেক্সট ডে দেখা হবে। থ্যাংক ওকে, ইউ কৃষ্ণেন্দু। থ্যাংক ইউ। আর একটাই ব্যাপার আরো বলে দেয়, সেটা হচ্ছে কি যে আজকে যে আজকের এই সেশনের পর একটা আমরা দেব, ওই যেরকম আপনার গ্রেড অ্যাসাইনমেন্ট থাকে, তো সেই অ্যাসাইনমেন্টটা আমরা দিয়ে দেবো, তাতে ওই 5টার মতো প্রশ্ন থাকছে, 3 নাম্বার করে 15। নেক্সট উইকের অ্যাসাইনমেন্টটা নিয়ে আমরা আপনাদের গ্রুপে এক্স্যাক্টলি জানিয়ে দেবো। এই অ্যাসাইনমেন্টটার জন্য আপনারা যেন 1 সপ্তাহ সময় পান সেরকম পাবে। নেক্সট উইকের অ্যাসাইনমেন্টটার 1 সপ্তাহ সময় পাওয়া যাবে না, কারণ উইকের মধ্যে তো পুরো ব্যাপারটা শেষ করতে হবে আমাদের, তো তার জন্য ইউ উইল গেট 24 আওয়ার্স টাইম ফর দ্য নেক্সট উইক অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, সেটা আমরা তখন আমরা গ্রুপে আলোচনা করে নেবো, গ্রুপে আমি ওটা দিয়ে দেবো, অসুবিধা নেই। সুতরাং ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।